আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষা পূর্ণাঙ্গ প্রস্তুতিতে সাবজেক্টিভ পার্টে আজকে আছে হোম ইকোনমিক্স, গার্হস্থ্য অর্থনীতি। আমি কানিজ ফাতেমা, প্রভাষক গার্হস্থ্য অর্থনীতি, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ, ৪০তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে আছি, মেধাক্রম তৃতীয়। আজকের টপিকস হচ্ছে হোম ইকোনমিক্সের পার্ট 3, অর্থাৎ হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হাউজিংয়ের লাস্ট টপিকটা আপনাদের সামনে আলোচনা করব এখন। আজকের ক্লাসে আসলে কি কি থাকছে? সিলেকশন অফ হাউজিং এরিয়া, তারপর থাকবে সিলেকশন অফ ল্যান্ড, হাউস, ফ্ল্যাট, ফ্যাক্টরস টু কনসিডার ল্যান্ড, হোম অ্যান্ড ফ্ল্যাট, হোম ডিজাইন প্ল্যানিং, স্টেজেস অফ ডিজাইন প্ল্যানিং, কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস আর কনসিডারিং ফ্যাক্টরস অফ কালার্স প্ল্যানিং, এলিমেন্টস অফ কালার ইউজড ইন ওয়াল এন্ডেভার অ্যান্ড মেইনটেনেন্স, ফার্নিচার। এছাড়াও আরও অনেকগুলো টপিক থাকবে। এর মধ্যে আমি কয়েকটা টপিক সম্পর্কে এখানে লিখেছি শুধুমাত্র, বাকিগুলো বিস্তারিত আপনাদের এখন আলোচনা আমি আর কি করে দিব। এখন অনেকেই আমাকে এর আগের ক্লাসে প্রশ্ন করেছিলেন যে আসলে আমি এই টপিকগুলা কোথা থেকে পড়াচ্ছি আসলে বেসিক্যালি। তো আমি হয়তো আগের ক্লাসে এই কথাগুলো বলে দিতে পারিনি বা বলা হয় নাই, তো এখন বলছি। আসলে বেসিক্যালি আমি যখন আপনাদের সিলেবাসটা দেখছি তখন আমার কাছে সিলেবাস দেখার পরে মনে হয়েছে যে এই সিলেবাসগুলোর বেশিরভাগই হচ্ছে এইচএসসি রিলেটেড, মানে বর্তমানে যারা আর কি এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তাদের বই থেকে বেশিরভাগই হচ্ছে সিলেবাসটা তৈরি করা হয়েছে। আর ফার্স্ট ইয়ারের আমরা যে পড়াশোনা করেছি, ফার্স্ট ইয়ারের যে 5টা সাবজেক্ট ছিল, এই 5টা সাবজেক্টের বই থেকেও আসলে অল্প কিছু আলোচনা আছে। তো আপনারা চাইলে এইচএসসি বুকটাও কভার করতে পারেন। আবার যদি মনে করেন যে আপনি হচ্ছে কি বলবো, ফার্স্ট ইয়ারের যে বইগুলা খাদ্যপুষ্টি ছিল, টেক্সটাইল ছিল, তারপরে হচ্ছে আপনার হোম ম্যানেজমেন্টের যে বুক ছিল, তো এই বইগুলা চাইলেও আপনারা হচ্ছে ইন্ডিভিজুয়ালি পড়তে পারেন। এটা আমার পক্ষ থেকে হচ্ছে কথা, সাজেশন আপনাদের জন্য। আর বেসিক্যালি হচ্ছে আমি যতটুকু দেখেছি মোটামুটি এর মধ্যেই আসলে সীমাবদ্ধ আছে। মোটামুটি এগুলো পড়লেই আশা করি পারবেন। তবে শুধুমাত্র এই সাইডটা ফোকাস করলেই হবে না, আপনাদের জেনারেল সাইডও ভালোভাবে ফোকাস করতে হবে। কারণ যা অনেকেই আছে আপনাদের মধ্যে, দেখবেন যে জেনারেল সাইডে ভালো অলরেডি প্রিপারেশন আছে, বিসিএসে প্রিলিতে টেকার মতো প্রিপারেশন আছে। সো এই দুইটা সাইডেই আপনাকে হচ্ছে একটা কম্বিনেশন আনতে হবে, এই সাইডও ভালো করতে হবে, সাথে হচ্ছে জেনারেল পার্টটাতেও অনেক ভালো আর কি আপনাকে করতে হবে। তো এখন তাহলে আমি স্লাইডে চলে যাচ্ছি, মূল পড়ায় আর কি চলে যাচ্ছি। ধন্যবাদ। প্রথমে দেয়া আছে যে সিলেকশন অফ হাউজিং এরিয়া, অর্থাৎ আবাসস্থলের জন্য এলাকা নির্বাচন। আবাসস্থলের জন্য এলাকা নির্বাচনের ক্ষেত্রে আসলে আমাদেরকে কি করণীয়, এটা হচ্ছে এখানে বলা আছে। এ হোম অর ডিওয়েলিং হচ্ছে ডেভেলপস অ্যারাউন্ড দ্য ফ্যামিলি, সিলেক্টিং দ্য রাইট লোকেশন ফর বিল্ডিং আর রেসিডেন্স ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ম্যাটার। অর্থাৎ হচ্ছে একটা সঠিক লোকেশনে হচ্ছে বিল্ডিং স্থাপন করাটাই হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্য লোকেশন অফ দ্য রেসিডেন্স শুড বি such that the family's economic and social status remains intact. অর্থাৎ ইকোনমিক এবং সোশ্যাল স্ট্যাটাস অনুযায়ী হচ্ছে রেসিডেন্সের লোকেশন ঠিক করা উচিত। The area should be residential and commercial industrial zones are not comfortable for living. আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে রেসিডেন্সিয়াল এরিয়া অবশ্যই হচ্ছে কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল জোনের থেকে যেন বাইরে থাকে, সেক্ষেত্রে কমফোর্টেবলটা ভালো হবে। তারপরে দ্য প্লেস শুড হ্যাভ অ্যাডিকুয়েট লাইট অ্যান্ড হচ্ছে ভেন্টিলেশন, এবং প্লেস হইতে হবে অবশ্যই হচ্ছে যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস যেন পাওয়া যায় এমন এরিয়াতে থাকতে হবে। তারপরে এডুকেশনাল ইনস্টিটিউশন, তারপরে হচ্ছে স্পেশালি স্কুলস অ্যান্ড কলেজেস ফর বয়েজ অ্যান্ড গার্লস, তারপরে হচ্ছে ওয়ার্ক প্লেস, হসপিটালস অ্যান্ড আদার সোশ্যাল ফ্যাসিলিটিস শুড বি লোকেটেড নিয়ার বাই। অর্থাৎ আমাদের আর কি কি দিক দেখতে হবে সেটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন আশেপাশে আছে কিনা, তারপরে হচ্ছে স্পেশাল স্কুল কলেজ আশেপাশে যদি থাকে সেক্ষেত্রে সন্তানদের হচ্ছে আসা যাওয়াটা সুবিধা থাকে, প্লাস হচ্ছে ওয়ার্ক প্লেসের পাশেও যদি
আপনার বাসাটা থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে যাতায়াত সহজ হবে, এবং হসপিটাল আদার্স সোশ্যাল ফ্যাসিলিটিস যেন আশেপাশে থাকে সেই জিনিসটার উপরে বেস করে হচ্ছে আবাসস্থল এলাকা নির্বাচন করতে হবে। তারপরে হচ্ছে দেখেন কি বলা আছে, সিলেকশন অফ ল্যান্ড, হাউস অর ফ্ল্যাট, অর্থাৎ জমি, বাড়ি এবং ফ্ল্যাট নির্বাচন আপনাকে কি করতে হবে। আসলে সেখানে বলা আছে যে এভরিওয়ান ওয়ান্টস টু মেক দেয়ার শেল্টার অ্যাজ বিউটিফুল অ্যাজ পসিবল, অর্থাৎ প্রত্যেকেই চায় যতদূর সম্ভব হচ্ছে বিউটিফুল শেল্টার তৈরি করতে। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, হাউসেস ইন আরবান এরিয়াস আর বিল্ট উইথ হচ্ছে ব্রিক্স, সিমেন্টস, রোডস অ্যান্ড আর ওপেন মাল্টি স্টোরিড, অর্থাৎ শহরের যে আরবান এরিয়ার শহর এলাকায় দেখা যায় যে বেশিরভাগ বিল্ডিংয়ে হচ্ছে কি ব্রিক্স, আপনার তারপরে সিমেন্টের, রডের এবং বিভিন্ন ধরনের মাল্টি স্টোরিড বহুতল ভবন আমরা আসলে দেখতে পাই। তারপর হচ্ছে নাওএডেজ, বর্তমানে হচ্ছে পিপল ইন সিটিজ আর মোর ইন্টারেস্টেড ইন বাইং ফ্ল্যাটস রেদার দেন পারচেসিং ল্যান্ড। তাছাড়াও বর্তমানে বেশি পরিমাণে জনপ্রিয়তা হচ্ছে ফ্ল্যাট কেনার, বিশেষ করে হচ্ছে ল্যান্ড কেনার পরিবর্তে তারা হচ্ছে ফ্ল্যাট কিনতে হচ্ছে আরো বেশি আগ্রহী হচ্ছে। তবে ইন রুরাল এরিয়াস, অর্থাৎ গ্রাম্য এলাকায় কি দেখা যায়, অ্যাজ ওয়েল হাউসেস মেড ব্রিক্স অ্যান্ড সিমেন্ট আর নাও মোর কমন দেন দোজ মেড অফ টিন, ম্যাচ অর ব্যাম্বু, অর্থাৎ বাঁশ, টিন এসবের পরিবর্তে বর্তমানে হচ্ছে রুরাল এরিয়াতে হচ্ছে ব্রিক্স এবং হচ্ছে সিমেন্ট, ইট সিমেন্টের মানে প্রচলনটা এখন বেশি দেখা যাচ্ছে আসলে। তো ফ্যাক্টরস টু কনসিডার ল্যান্ড, হোম অর ফ্ল্যাট, অর্থাৎ জমি, বাড়ি, ফ্ল্যাট নির্বাচনে বিবেচ্য বিষয়। আপনাকে জমি, বাড়ি, ফ্ল্যাট নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনায় আনতে হবে। প্রথমেই হচ্ছে দেখেন ল্যান্ড এরিয়া, অর্থাৎ ল্যান্ড এরিয়াতে আপনি কি কি বিষয় আসলে আপনাকে দেখতে হবে। প্রথমত দেখতে হবে, দেখেন বলা আছে সাফিসিয়েন্ট স্পেস ইজ নেসেসারি ওয়েন সিলেক্টিং আ হাউস অর ফ্ল্যাট, অর্থাৎ আপনি যদি ল্যান্ড এরিয়ার প্রথম যেটা আপনার দেখতে হবে সেটা হচ্ছে সাফিসিয়েন্ট স্পেস। আপনার একটা জমি, বাড়ি বা ফ্ল্যাট নির্বাচনের সময় অবশ্যই আপনার স্পেসটা ম্যাটার করবে। তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু মিউনিসিপ্যাল অথরিটি রেগুলেশন, অর্থাৎ পৌর কর্তৃপক্ষ কর্তৃক যে অনুসারে তাদের যে রেগুলেশনস অনুসারে তাদের রেগুলেশন অনুসারে বলা হয়েছে অন 4 কাঠা, যদি 4 কাঠা জমি হয় সেক্ষেত্রে এ হাউস অফ 1900 স্কোয়ার ফিট পার ফ্লোর ক্যান বি বিল্ড, অর্থাৎ এটার মধ্যে 1900 স্কোয়ার ফিটের হচ্ছে বাসা হবে, ফ্ল্যাট হতে হবে। ঠিক আছে, যদি 3 কাঠা হয় সেক্ষেত্রে 1400 স্কোয়ার ফিট পার ফ্লোরে হচ্ছে ফ্ল্যাট নির্মিত হবে, আর 2 কাঠা হলে সেখানে 960 স্কোয়ার ফিট হবে, আর যদি 1 কাঠা হয় সেক্ষেত্রে 480 স্কোয়ার ফিট হবে হচ্ছে পার ফ্লোর। এই দিকটা আমাদেরকে দেখতে হবে। এটা কিন্তু আপনার প্রশ্নে থাকতে পারে যে 4 কাঠায় আপনার কতটুকু এরিয়ার হচ্ছে ফ্লোর হবে, কোশ্চেন এরকম কিন্তু আসতে পারে। 3 কাঠায় কতটুকু, তারপরে 2 কাঠায় কতটুকু, 1 কাঠায় কতটুকু, এই জিনিসগুলো কিন্তু থাকতে পারে, এগুলো একটু ভালো মতো দেখে নেবেন। তারপরে বলা আছে সারাউন্ডিং এনভায়রনমেন্ট, অর্থাৎ আমাদের আশেপাশের এনভায়রনমেন্টটা কেমন হতে হবে। দেখেন when selecting a house or flat, the first priority should be the surrounding environment. A good environment supports the mental and social development of children, অর্থাৎ যখন আমরা হচ্ছে ফ্ল্যাট, জমি বা বাড়ি যেটাই মানে করতে যাই না কেন, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হতে হবে হচ্ছে আমাদের সারাউন্ডিং এনভায়রনমেন্টটা, মানে আমাদের আশেপাশের পরিবেশটা কেমন। একটা ভালো পরিবেশ যদি হয় সেক্ষেত্রে দেখা যাবে যে সেটা হচ্ছে বাচ্চাদের মেন্টাল এবং সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য হচ্ছে খুব বেশি পরিমাণে ইফেক্ট ফেলবে। ঠিক আছে, তারপর হচ্ছে যদি দেখা যায় যে আমরা বস্তি এলাকায় যদি আপনি জমিটা কিনেন সেক্ষেত্রে দেখা গেছে যে তাদের মুখের ভাষাও কিন্তু আপনার বাচ্চার ক্ষেত্রে ইফেক্ট পড়বে।
তো এই কারণে দেখা যায় যে আমাদের অবশ্যই আগে জমি কিনি বা ফ্ল্যাট কিনি, যেটাই কিনি না কেন, অবশ্যই সারাউন্ডিং এনভায়রনমেন্টটা আমাদের হচ্ছে কি বেশি ইম্পর্টেন্ট। তারপর যেটা বলছে সেটা হচ্ছে কি দেখেন, ডিস্টেন্স ফ্রম কি ওয়ার্ক প্লেস, অর্থাৎ এটা বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ অর্থাৎ মানে আমার ওয়ার্ক প্লেস থেকে আমার ডিস্টেন্সটা কতটুকু, সেটা আসলে অবশ্যই আমাদেরকে জমি কেনার ক্ষেত্রে বা বাড়ি করার ক্ষেত্রে এটা দেখতে হবে। যেমন ইফ দ্য ওয়ার্ক প্লেস যদি ফার ফ্রম হোম, যদি ওয়ার্ক প্লেসটা বাসার থেকে অনেক বেশি দূরত্ব থাকে, তাহলে কি হবে, ইট ওয়েস্টেজ বোথ কি টাইম অ্যান্ড মানি, এটা আরো বেশি কি করে টাইম এবং মানি হচ্ছে আপনার ওয়েস্ট করে দেয়, অপচয় করে দেয়। তাছাড়া দেয়ার ফর লিভিং ক্লোজ টু দ্য ওয়ার্ক প্লেস ইজ মোর কনভেনিয়েন্ট অ্যান্ড কমফোর্টেবল, সেভিং বোথ টাইম অ্যান্ড এক্সপেন্স। অর্থাৎ যখন হচ্ছে আপনি ওয়ার্ক প্লেসের কাছাকাছি যদি আপনার লিভিং প্লেসটা থাকে, তাহলে দেখা যাবে যে আপনার মানে কাজটা আরো বেশি কি কনভেনিয়েন্ট এবং কমফোর্টেবল মনে হবে। সেক্ষেত্রে আপনার মানে বোথ সেভিং এবং বেশি সেভ করবে হচ্ছে টাইম অ্যান্ড এক্সপেন্স। আমি এর সাথে আর একটা বলবো, সেটা হচ্ছে আপনার হচ্ছে মেন্টালি প্রেশারটাও কমবে। তাছাড়া হচ্ছে আপনার কাজের যে আগ্রহ, এইটাও হচ্ছে কি তুলনামূলকভাবে বেড়ে যাবে। তারপর হচ্ছে আর কি কি বিষয় দেখব আমরা, সেটা হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়ালস। এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ বিল্ডিংটা যে আমি তৈরি করব, এই বিল্ডিংয়ের জন্য আমাকে ম্যাটেরিয়ালসগুলা, আমাদের বিল্ডিংয়ের যে ম্যাটেরিয়ালসগুলোটা অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। দেখেন কি বলছে এখানে, দ্য ডিউরেবিলিটি অফ আ হাউস, একটা হাউসের টেকসই মানে দীর্ঘস্থায়িত্ব ডিপেন্ডস করবে অন দ্য কোয়ালিটি অফ ইটস কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস। অর্থাৎ এটার কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের উপরেই কিন্তু কি বেসিক্যালি এটা আপনার ডিপেন্ড করবে, মানে নির্ভর করবে যে আপনার বিল্ডিংটা আসলে কতটুকু টেকসই হবে বা কতদিন এটা লাস্টিং করবে এটার উপরে। তারপরে দেখেন বলছে যে বিফোর সিলেক্টিং আ হাউস অর ফ্ল্যাট ইট শুড বি এনশিওরড দ্যাট দ্য ম্যাটেরিয়ালস আর অফ গুড কোয়ালিটি অ্যান্ড লং লাস্টিং। অর্থাৎ আমাদেরকে হাউস অর ফ্ল্যাট কেনার সময় অবশ্যই আমাদের এনশিওর করতে হবে যে ম্যাটেরিয়ালসটা কি ভালো দিয়েছে কিনা, কোয়ালিটি ভালো ছিল কিনা, কোয়ালিটি এনশিওর করতে হবে। এবং আর একটা যেটা, এটা লং লাস্টিং কিনা, যাতে জানি দেখা যায় যে এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা কম দামে ফ্ল্যাট কিনলাম, কিন্তু ওই যে রানা প্লাজার মতো যদি ধসে পড়ে তাহলে কিন্তু কোনো লাভ হবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই হচ্ছে ম্যাটেরিয়ালসটা মানে গুড কোয়ালিটি কিনা এটা এনশিওর করা, আর এটা লং লাস্টিং কিনা। বিশেষ করে আমরা অনেকেই হচ্ছে দেখা যায় যে ডেভেলপারদের কাছ থেকে জমি থাকে, সেখানে বাড়ি করছি, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক লুফলস থাকে কাজের ক্ষেত্রে, তারা যেন বেশি পরিমাণে হচ্ছে বেনিফিট করতে পারে, এই ধরনের চিন্তা ভাবনা থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক বেশি পরিমাণে সমস্যা তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে যদি আমরা এই ম্যাটেরিয়ালসগুলো সম্পর্কে যদি আমাদের ভালো একটা আইডিয়া থাকে, তাহলে কিন্তু এই ধরনের লুফলসগুলো কিন্তু আমরা মানে ধরে ফেলা সম্ভব এবং এটা কার্যকরী হবে আর কি। তো তারপর যেটা বলছে দেখেন, বিল্ডিং কি রেগুলেশনস, অর্থাৎ বিল্ডিং এর রেগুলেশনসটা ইম্পর্টেন্ট। অর্থাৎ দেয়ার আর স্পেসিফিক গাইডলাইন্স, একটা গাইডলাইন্স নির্দিষ্ট স্পেসিফিক গাইডলাইন্স আছে ফর কনস্ট্রাক্টিং হাউসের জন্য আর ফ্ল্যাটসের জন্য। ইফ দিস আর নট ফলোড, যদি এটা ফলো না করা হয়, দ্য হাউস উইল নট বি অ্যাস্থেটিক্যালি প্লিজিং। অর্থাৎ হাউস মানে আকর্ষণীয়ভাবে এটা প্লিজিং মানে আশীর্বাদ হবে না আর কি, মে বিকাম আনকমফোর্টেবল হয়ে উঠবে টু লিভিং, এবং বসবাসের জন্য এটা কি আনকমফোর্টেবল হয়ে উঠবে। কিছু বিল্ডিং রেগুলেশন রয়েছে, নীতি নির্ধারণ রাজক যেটা আর কি দিয়েছে, সেই নীতি নির্ধারণগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তারপরে কি বলছে দেখেন, লিগ্যাল ডকুমেন্টেশন। অর্থাৎ ইট ইজ ইম্পর্টেন্ট টু চেক এটা ওয়েদার দ্য ল্যান্ড হাউস অর ফ্ল্যাট হ্যাজ প্রপার লিগ্যাল ডকুমেন্টস। অর্থাৎ ল্যান্ড হাউস এবং ফ্ল্যাটের আসলে প্রপার ডকুমেন্টস আছে কিনা সেটা আমাদের অবশ্যই কি চেক করতে হবে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এক্ষেত্রে এক্সপার্ট অ্যাডভাইস শুড বি
সর্ট, এক্ষেত্রে যারা এই জমি দলিল সম্পর্কে অভিজ্ঞ এ ধরনের পার্সনদের কাছ থেকে অবশ্যই একটা মানে এক্সপার্ট অ্যাডভাইস আমাদেরকে নিতে হবে। তারপরে দেখতে হবে কি ইলেকট্রিসিটি সাপ্লাই, অর্থাৎ ভেরিফাই করতে হবে ইফ দ্য এরিয়া হ্যাজ অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি, অর্থাৎ সেই এলাকায় ইলেকট্রিসিটি অ্যাক্সেস আছে কি নাই সেটা আপনাদেরকে অবশ্যই যাচাই করতে হবে। তারপরে কি বলছে ওয়াটার সাপ্লাই, অর্থাৎ এনশিওর করতে হবে দ্যাট দ্য এরিয়া হ্যাজ অ্যান অ্যাডিকুয়েট সাপ্লাই অফ ওয়াটার, অর্থাৎ ওই এলাকাতে যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত পরিমাণে আসলে এই ওয়াটার সাপ্লাই আছে কিনা সেটা অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই জমি ফ্ল্যাট নির্বাচনের সময়। তারপরের যে টপিকটা আছে দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট, বলা আছে হোম ডিজাইন প্ল্যানিং, অর্থাৎ বাড়ির নকশা পরিকল্পনা। অর্থাৎ হোম মানে আমি একটা বাড়ি করব, সেক্ষেত্রে আমাকে কি ধরনের নকশা পরিকল্পনা করতে হবে। দেখেন বলা আছে যে অ্যাকর্ডিং টু দ্য বিল্ডিং কনস্ট্রাকশন লস, অর্থাৎ নির্মাণ কাঠামোর যে রুলস আছে 2008 অনুসারে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকতে পারে যে বিল্ডিং কনস্ট্রাকশন রুলস কোন সালের, এটা উল্লেখ থাকতে পারে প্রশ্নে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলতে হবে যেটা হচ্ছে 2008 সালের। ইট ইজ ম্যান্ডেটরি টু কিপ an open space zoning area around any building on a plot, অর্থাৎ যখন হচ্ছে কতগুলা বাড়ি একসাথে থাকবে তখন হচ্ছে মাঝে হচ্ছে আপনার বা সামনের দিকে হচ্ছে একটা ওপেন প্লেস আপনার থাকতে হবে, ওপেন স্পেস আপনার থাকতে হবে। ইন হোম কনস্ট্রাকশন বাড়ি নির্মাণের ক্ষেত্রে emphasis should be given not only to technology but also to natural কি ডিপেন্ডেন্সি, অর্থাৎ শুধুমাত্র এই জোর দিতে হবে টেকনোলজির উপরে, শুধুমাত্র টেকনোলজির উপরে জোর দিলে হবে না, অবশ্যই কি ন্যাচারাল ডিপেন্ডেন্সির উপরেও আপনাকে জোর দিতে হবে। এটা দ্বারা কি বুঝাইছে, বেসিক্যালি বুঝাইছে যে এমন জায়গাটায় আসলে আপনার বাসা নির্মাণ করা উচিত যাতে জানি আলো বাতাস মানে একটা আলো বাতাসপূর্ণ পরিবেশ যেন আসলে পাওয়া যায়, এরকম বিষয়টা আসলে এখানে বোঝানো হয়েছে। যেমন যদি আলো বাতাস থাকে সেক্ষেত্রে প্রাকৃতিক আলোই যদি আপনি যথাযথভাবে পান তাহলে তো আপনার কৃত্রিম আলোটা কি কম প্রয়োজন হবে, আর যেটা কিনা আপনার মেন্টাল প্লাস হচ্ছে ফিজিক্যাল হেলথের জন্য খুবই উপকারী। তারপরে বলছে regardless of the design a residential plan should be include 3 main zones, অর্থাৎ রেসিডেন্সিয়াল প্ল্যানের ক্ষেত্রে অবশ্যই 3টা বিষয় আপনাদেরকে বিবেচনায় রাখতে হবে। কি কি 3টা বিষয় দেখেন, প্রথমত বলছে যে ওয়ার্ক এরিয়া, অর্থাৎ কার্য যে পরিবেশ বা কার্যক্ষেত্রের যে এরিয়াটা, এটা কি দেখেন দিস এরিয়া, এই এরিয়াটা হবে ইজ ইউজড ফর ফুড প্রিপারেশন অ্যান্ড সার্ভিং, অর্থাৎ ফুড প্রিপারেশন মানে খাদ্য প্রস্তুতকরণ এবং সার্ভিং এর জন্য থাকতে হবে একটা নির্দিষ্ট এলাকা মানে জায়গা আর কি। যখন আপনি একটা বাড়ির নকশা করবেন সেক্ষেত্রে বোঝানো হয়েছে স্টোরেজ অফ হাউস হোল্ড আইটেমস, যেমন লন্ড্রি, সুইং মানে সেলাই, লন্ড্রির কাজ, অ্যান্ড হচ্ছে আদার হাউস হোল্ড টাস্ক, এবং অন্যান্য যে গৃহস্থালী যে কাজগুলো আছে সেগুলোও যেন করা যায়, এজন্যে একটা ওয়ার্ক এরিয়া থাকতে হবে। এই এরিয়াটাতে হচ্ছে এই কাজগুলো করা হবে, যেমন হচ্ছে ফুড প্রিপারেশন কি, যেমন রান্নাঘর সাথে সার্ভিং করা, ডাইনিং রুমের যে বিষয়গুলো সেটা। তারপর যেটা বলছে কি দেখেন রেস্ট অ্যান্ড রিল্যাক্সেশন এরিয়া, অর্থাৎ একটা এরিয়া হইতে হবে হচ্ছে যেখানে আপনি রেস্ট করবেন এবং রিল্যাক্স হবেন, এই রকম একটা এরিয়া আপনাকে অবশ্যই থাকতে হবে। যেমন কনসিডার্ড বিবেচনা করতে হবে দ্য মোস্ট প্রাইভেট পার্ট অফ দ্য হাউস, ইট ইনক্লুডস বেডরুমস, bathrooms and small personal rooms. It is used by family members for sleeping, resting and bathing. অর্থাৎ এই রেস্ট অ্যান্ড রিল্যাক্সেশন এরিয়াতে এটা হচ্ছে মেইন হচ্ছে কি প্রাইভেট পার্ট অফ দ্য হাউস, একটা হাউসের হচ্ছে প্রাইভেট
পার্ট। এটা হচ্ছে এর মধ্যে যেটা বললাম আর কি, বেডরুম থাকবে, বাথরুম থাকবে, প্লাস হচ্ছে পার্সোনাল রুম থাকবে। স্মল পার্সোনাল রুম মানে কি, যেমন বাচ্চা কাচ্চাদের জন্য আলাদা রুম থাকতে পারে, এ ধরনের মানে বিষয় আর কি বলা হয়েছে সেখানে হচ্ছে। তারপরে দেখেন লাস্ট যে পার্টটা বলছে তিনটা এরিয়াতে, একটা হচ্ছে লেজার অ্যান্ড এন্টারটেইনমেন্ট এরিয়া, অর্থাৎ এই এরিয়াতে আপনি হচ্ছে বিনোদন এবং অবসর সময় হচ্ছে আপনি এই এরিয়াতে হচ্ছে আপনি মানে কাটাবেন। তো সেক্ষেত্রে কি বলছে, ইউজুয়ালি ইনক্লুডস দ্য লিভিং রুম, entrance hall, dining room and reading room. This is where family members gather to eat together, chat, enjoy music and watch television. অর্থাৎ এইটার মধ্যে কোন কোন রুমগুলো আসলে পড়বে দেখেন, যেমন হচ্ছে এন্ট্রান্স হল, যেখান দিয়ে আর কি প্রবেশ করবে, যে হলটা রুমটা দিয়ে, তারপরে কি থাকবে, ডাইনিং রুমটা থাকবে, রিডিং রুমটা থাকবে, তারপরে হচ্ছে যেখানে হচ্ছে ফ্যামিলি মেম্বাররা হচ্ছে কি ইনক্লুড হবে, গেট টুগেদার করবে, এনজয় করবে, মিউজিক দেখবে একসাথে, বা হচ্ছে আপনার টেলিভিশন একসাথে দেখবে, এই বিষয়টা আর কি এখানে বলা হয়েছে। অর্থাৎ তাহলে আপনাদের হচ্ছে আমি যেটা বললাম এটা কিন্তু আসতে পারে যে বাড়ির নকশা পরিকল্পনার জন্য মোস্টলি কয়টা বিষয় আপনাকে বা কয়টা জোন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা যদি আপনার এমসিকিউতে আসে অবশ্যই বলবেন যে তিনটা এরিয়া, একটা ওয়ার্ক এরিয়া, আর একটা হচ্ছে রেস্ট অ্যান্ড রিল্যাক্সেশন এরিয়া, অ্যান্ড আর একটা হচ্ছে কি লেজার অ্যান্ড এন্টারটেইনমেন্ট এরিয়া। তারপর দেখেন কি বলছে যে স্টেজেস অফ ডিজাইন প্ল্যানিং, অর্থাৎ নকশা পরিকল্পনার স্তর বা ধাপ। ঠিক আছে, নকশা পরিকল্পনার স্তর বা ধাপ কয়টা ধাপ আছে, এটাও কিন্তু তিনটা। অর্থাৎ এটা আফটার সিলেক্টিং দ্য ল্যান্ড দেয়ার আর 3 মেইন স্টেজেস ইন প্ল্যানিং আ হাউস ডিজাইন। অর্থাৎ এখানেও আপনার তিনটা পরিকল্পনা বা তিনটা বিষয়, নকশা পরিকল্পনার ধাপেরও এখানে তিনটা বিষয় আছে। তো এই তিনটা বিষয় কি কি যদি কোশ্চেনে থাকে তাহলে দেখতে হবে। তো এমসিকিউ আসতে পারে কয়টা বিষয় আপনাকে নকশা পরিকল্পনা স্তর বা ধাপ কয়টা, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে নকশা পরিকল্পনা স্তর বা ধাপ হচ্ছে তিনটা। তো প্রথমেই কি আছে দেখেন, বলছে এক নাম্বারটা কি বলছে, প্রিপারেশন অফ দ্য ড্রাফট ডিজাইন, অর্থাৎ কি বাড়ির হচ্ছে খসড়া নকশা কি করতে হবে, প্রস্তুত করতে হবে। অর্থাৎ প্রথমেই হচ্ছে কি একটা খসড়া একটা নকশা আপনাকে সেট করতে হবে। সেকেন্ড বলছে যে নেসেসারি হচ্ছে কারেকশনস অ্যান্ড মডিফিকেশনস, অর্থাৎ প্রয়োজনীয় সংশোধন এবং পরিবর্ধন করা। সেকেন্ড হচ্ছে কি যদি প্রথম নকশাটা মানে আপনার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে যেন নেসেসারি কারেকশনের ব্যবস্থা থাকে, সংশোধন এবং পরিবর্ধন করা যায়। আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে কি প্রিপারেশন অ্যান্ড অ্যাপ্রুভাল অফ দ্য ফাইনাল ডিজাইন, অর্থাৎ চূড়ান্ত নকশা প্রস্তুত ও অনুমোদন। অর্থাৎ মানে ফাইনালি যে ড্রাফটটা যেন প্রস্তুত করা যায় এবং ওইটাই আপনাকে কি করতে হবে, অনুমোদন নিতে হবে। ঢাকা বেস এরিয়াতে আপনি রাজউক দিবে, আর হচ্ছে অন্যান্য জায়গায় হচ্ছে পৌর কর্তৃপক্ষ হচ্ছে এই অনুমোদনটা দিয়ে থাকে। তারপরে দেখেন কি বলছে, বিফোর ডিজাইনিং আ হাউস ইন অ্যান আরবান এরিয়া ইট ইজ অ্যাডভাইজেবল টু হ্যাভ আ ড্রাফট প্ল্যান প্রিপেয়ার্ড বাই অ্যান আর্কিটেক্ট। অর্থাৎ যে আরবান এরিয়াতে হচ্ছে অবশ্যই একজন আর্কিটেক্ট দ্বারা হচ্ছে একটা প্ল্যান প্রিপেয়ার্ড করা হয়, কারণ আর্কিটেক্টই হচ্ছে কাঠামো আর কি দাঁড় করায়। এখন অনেকেই আমাদের মধ্যে যারা আছেন অনেকেরই হয়তো এই ধরনের প্যাচ লাগতে পারে যে আসলে আর্কিটেক্ট আর সিভিলের আসলে কাজটা কি। বেসিক্যালি আর্কিটেক্টই কিন্তু হাউস প্ল্যানটা তৈরি করেন, আর সিভিল হচ্ছে অন্যান্য যে কাঠামোগত যে পরিবর্তনগুলো আছে সেগুলা বিষয়ে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়াররা আসলে এই কাজগুলো আসলে করে থাকেন বেসিক্যালি। তো দেখেন তারপরে কি বলছে, আর ফাইনাল যে মানে বাইরের যে কাঠামোটা এটা হচ্ছে আর্কিটেক্ট করেন। কোশ্চেন আসলে এটা আপনারা অবশ্যই এটা উল্লেখ করবেন যে এই কাজটা কার, তাহলে বলতে হবে যে আর্কিটেক্টের কাজ আর কি। তারপরে হচ্ছে কি বলা আছে দেখেন, দ্য ফ্যামিলি শুড then review the design, make necessary corrections as needed and prepare the final plan. অর্থাৎ যদি ডিজাইনটা যদি রিভিউ
করা হয়, রিভিউ করতে পারবেন। ফ্যামিলির উচিত অবশ্যই হচ্ছে ডিজাইনটা রিভিউ করা এবং মেক নেসেসারি হচ্ছে কারেকশন অ্যাজ নিডেড। যদি কোনো কারেকশন দরকার হয় তাহলে হচ্ছে প্রয়োজন হয় সেক্ষেত্রে কারেকশন করবেন এবং প্রিপেয়ার করবেন, কি প্রস্তুত করবেন হচ্ছে ফাইনাল প্ল্যান, অর্থাৎ লাস্ট যে প্ল্যানটা প্রিপেয়ার হয়েছে কিনা সেটা হচ্ছে করাই হচ্ছে তার কাজ। তারপরে দেখেন কি বলছে, আর্কিটেক্টস ওপেন প্রায় হচ্ছে ড্র দ্য ফার্স্ট ডিজাইন অন ব্লু পেপার which is why it is called a কি ব্লুপ্রিন্ট। অর্থাৎ আর্কিটেক্ট যে ফার্স্ট প্রথম যে ডিজাইনটা করে ব্লু পেপারের উপরে সেটাকেই বলা হয় হচ্ছে কি ব্লুপ্রিন্ট। যদি কোশ্চেন আসে ব্লুপ্রিন্ট কি, তো ব্লুপ্রিন্ট কি যদি কোশ্চেনটা হয় তখন আপনাদেরকে বলতে হবে যে আর্কিটেক্টস often draw the first ডিজাইন, প্রথম যে ডিজাইনটা করে এই ব্লু পেপারের উপরে সেটাই হচ্ছে কি ব্লুপ্রিন্ট। এটাকে বলা হবে হচ্ছে ব্লুপ্রিন্ট বা নীল নকশা। তারপর আছে দেখেন কি কনসিডারিং ফ্যাক্টরস ইন হোম ডিজাইন প্ল্যানিং, অর্থাৎ বাড়ির নকশা পরিকল্পনার বিবেচ্য বিষয়। অর্থাৎ এতক্ষণ আমরা যে ডিজাইন প্ল্যানটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে বাইরের ডিজাইন প্ল্যান, আর এখন হচ্ছে যে বিষয়টা হচ্ছে আলোচনা করব সেটা হচ্ছে ভিতরের আসলে বাড়ির নকশা প্ল্যানটা আসলে বিবেচনা করতে হবে যে কি কি বিষয় আপনাকে হচ্ছে দেখতে হবে এক্ষেত্রে বাড়ির নকশা পরিকল্পনার ক্ষেত্রে। তো দেখেন 1 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে সিলেকশন অফ রুম লোকেশন অ্যাজ পার নিড, অর্থাৎ রুমের লোকেশনটা আসলে প্রয়োজন অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে এবং কেমন হবে সেটা এখানে ডিটেলস দেওয়া আছে। দেখেন হোয়েন প্ল্যানিং আ হাউস, একটা হাউস যদি প্ল্যান করা হয় ইট ইজ ইম্পর্টেন্ট টু ডিসাইড, এটা প্রয়োজনীয় হচ্ছে which room will be located on which side and ensuring each room gets adequate light and ventilation। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ বিবেচনা করা, ডিসাইড করা যে which room, কোন রুম হচ্ছে তার মানে কোন দিকে আর কি লোকেশনটা থাকবে তার কোন সাইডে, এবং প্রত্যেক রুমের হচ্ছে জন্য পর্যাপ্ত পরিমাণে লাইট এবং ভেন্টিলেশন আছে কিনা সেদিকে হচ্ছে আপনার বিবেচনা করতে হবে। তারপরে হচ্ছে কনসিডারেশনস ইনক্লুড, তাছাড়া আর কি কি বিষয় হচ্ছে আপনার কনসিডার করতে হবে, বিবেচনা আনতে হবে, সেটা হচ্ছে এসেনশিয়াল অ্যান্ড প্রাইভেট রুমস শুড বি নয়েজ ফ্রি এরিয়াস, অর্থাৎ প্রয়োজনীয় এবং প্রাইভেট রুমটা অবশ্যই কি হইতে হবে নয়েজ ফ্রি, মানে যে জায়গায় হচ্ছে পলিউশন মুক্ত এমন কোলাহল মুক্ত এরিয়াতে হচ্ছে থাকতে হবে। রুমস ক্লোজ টু ইচ আদার সেভ টাইম অ্যান্ড এনার্জি, অর্থাৎ ফর মুভমেন্ট, অর্থাৎ রুমের একটা রুমের সাথে আরেকটা রুমের মানে দূরত্বটা অবশ্যই কম থাকতে হবে যাতে কিনা টাইম সেভ হয় এবং এনার্জি হচ্ছে কম খরচ হয় মুভমেন্ট করলে। তারপরে কি বলছে দেখেন, দ্য ফ্রন্ট অফ দ্য হাউস শুড বি প্রেফারেবলি ফেস সাউথ অর ইস্ট, অর্থাৎ রেদার দেন নর্থ অর ওয়েস্ট, অর্থাৎ মানে বাসা ফ্রন্ট অবশ্যই হচ্ছে সাউথ ফেস ইস্ট হতে হবে নর্থ ওয়েস্টের পরিবর্তে, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক হলে হচ্ছে বেশি ভালো উত্তর পশ্চিমের পরিবর্তে, ঠিক আছে উত্তর পশ্চিমের পরিবর্তে। দেখেন তারপরে যেটা বলছে, ইন উইন্টার কোল্ড উইন্ডস ব্লো ফ্রম দ্য নর্থ অ্যান্ড নর্দার্ন রুমস রিমেইন কোল্ড ডিউ টু ল্যাক অফ সানলাইট, অর্থাৎ যদি কিনা নর্দার্ন সাইডে যদি আপনার রুম হয় সেক্ষেত্রে দেখা যাবে কি যে উইন্টারের সময় মানে কোল্ড উইন্ডস মানে বাতাস, মানে শীতকালীন যে বাতাস সেটা হচ্ছে ঠান্ডা বাতাসটা সেটা হচ্ছে আপনার নর্দার্ন রুমে হচ্ছে আসবে এবং হচ্ছে আরো বেশি হচ্ছে কি হয়ে যাবে কোল্ড হয়ে যাবে, আরো বেশি ঠান্ডা হয়ে যাবে। কারণ হচ্ছে কি ডিউ টু ল্যাক অফ সানলাইট, কারণ হচ্ছে সানলাইটের ঘাটতি থাকার কারণে। তারপরে কি বলছে দেখেন, ইন সামার intense sunlight hits northern rooms and the afternoon sun হচ্ছে hits western rooms, অর্থাৎ সামারের সময় মানে গ্রীষ্মকালীন সময়ে ইন্টেন্স সানলাইট হিটস এবং এই যে সানলাইটটা নর্দার্ন রুমগুলাতে মানে সরাসরি হচ্ছে আপনার হিট দিয়ে থাকে এবং দ্য আফটারনুন সান হচ্ছে হিটস ওয়েস্টার্ন রুমস, অর্থাৎ ওয়েস্ট পশ্চিমের দিকে হচ্ছে আপনার
সব আফটারনুন সান হচ্ছে পশ্চিমে হচ্ছে বেশি পড়ে হিটটা, এই কারণে হচ্ছে আপনার এই নর্থ ওয়েস্ট রুমগুলার চেয়ে সাউথ আর হচ্ছে আপনার ইস্টের রুমগুলা বেশি ভালো, ঠিক আছে। তারপরে যেটা আছে সেটা দেখেন কি বলছে, কনসিডারিং ফ্যাক্টরস ইন হোম ডিজাইন, অর্থাৎ বাড়ির নকশা পরিকল্পনায় আর কি বিষয় আপনাকে বিবেচনায় আনতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি রুম সাইজ অ্যান্ড ডাইমেনশন, অর্থাৎ সাম ফ্যামিলিজ প্রিফার মেনি স্মল রুমস ওয়াইল আদার্স চুজ ফিওয়ার বাট লার্জার রুমস। অনেক ফ্যামিলি আছে যারা কিনা পছন্দ করে হচ্ছে ছোট ছোট রুম, আর অনেক ফ্যামিলি আছে যারা হচ্ছে পছন্দ করে হচ্ছে কম হোক কিন্তু বড় রুম। তারপরে কি বলছে, দ্য নাম্বার অ্যান্ড সাইজ শুড ম্যাচ দ্য ফ্যামিলিজ প্রেফারেন্সেস অ্যান্ড নিড, অর্থাৎ এই যে রুমের নাম্বারটা হইতে হবে অবশ্যই ফ্যামিলির পছন্দ অনুযায়ী। যেমন অনেকে আছে যে সেপারেশন রুম পছন্দ করে ছেলেমেয়েরা, বাচ্চা কাচ্চা, তো তাদের ক্ষেত্রে দেখা যাবে যে রুম বেশি হলে ভালো, প্রত্যেকের জন্য আলাদা আলাদা রুম। আবার অনেকে চিন্তা করে যে না ছেলে মেয়েদেরকে একসাথেই আর কি রাখা হবে, মানে একই রুমে হয়তো ডাবল বেড করার একটা সিস্টেম তারা করে, সেক্ষেত্রে হচ্ছে বড় বড় রুম থাকবে কিন্তু মানে কম রুম হবে আর কি, ঠিক আছে। তারপরে যেটা বলছে দেখেন 3 নাম্বারটা যেটা বলছে সেটা হচ্ছে ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ কি পয়েন্টস ফর অ্যারেঞ্জিং ফার্নিচার ইনক্লুড, অর্থাৎ ফ্লোর স্পেস মাস্ট বি সাফিসিয়েন্ট ফর মুভমেন্ট অ্যান্ড ফার্নিচার প্লেসমেন্ট। অর্থাৎ ফ্লোর স্পেস হচ্ছে আপনার অনেক বেশি ফ্লোর স্পেস থাকতে হবে যাতে জানি মুভমেন্ট করাটা সহজ হয় এবং ফার্নিচার প্লেসমেন্ট করাটাও আপনার সহজভাবে করা যায়। তারপরে কি বলছে দেখেন, লার্জ ওয়ালস আর আইডিয়াল প্লেসিং বিগ ফার্নিচার সাচ অ্যাজ বেড সোফাস অ্যান্ড ওয়ার্ড্রপস, অর্থাৎ বড় দেয়ালগুলো যেগুলো আছে সেগুলোতে হচ্ছে গুরুত্বপূর্ণ আপনার এই বড় ধরনের ফার্নিচারগুলো সেট করার ক্ষেত্রে, যেমন বেড সোফা তারপরে হচ্ছে ওয়ার্ড্রপ, আপনি বড় বড় দেয়ালগুলোতে হচ্ছে কি করতে হবে সেট করবেন। তারপরে কি বলছে, ফার্নিচার শুড বি অ্যারেঞ্জড ইন হারমোনি উইদাউট ব্লকিং মুভমেন্ট পাথস, অর্থাৎ ফার্নিচার শুড বি অ্যারেঞ্জ করতে হবে হারমোনি, অর্থাৎ মিল রেখে উইদাউট ব্লকিং মুভমেন্ট পাথস, অর্থাৎ যাতে যেন কারো মুভমেন্ট করতে সমস্যা না হয়। এখন একটা ফার্নিচার যদি আপনি মাঝখানে যদি বসায় দেন তাহলে কিন্তু কি প্রত্যেকের চলাচলের ক্ষেত্রে কি অসুবিধা তৈরি হবে, সেক্ষেত্রে অবশ্যই মিল বিন্যাস রেখে আপনার ফার্নিচার হচ্ছে সেট করতে হবে। তারপর যেটা বলছে দেখেন, কনসিডারিং ফ্যাক্টরস ইন হোম ডিজাইন প্ল্যানিং, বাড়ির নকশা পরিকল্পনার ক্ষেত্রে বিবেচ্য বিষয়। 4 নম্বরটা যেটা আছে দেখেন, মুভমেন্ট পাথওয়েজ ইনসাইড দ্য হাউস, অর্থাৎ মানে মুভমেন্ট করার জন্য যেন একটা মানে অংশ যেন থাকে, মানে ভালো রকমের অংশ যেন আসলে বাসার মধ্যে থাকে। যেমন অ্যাডিকুয়েট ওপেন স্পেস শুড বি কেপ্ট ফর স্মুথ মুভমেন্ট, অর্থাৎ স্মুথ মুভমেন্টের জন্য একটা পর্যাপ্ত পরিমাণের স্পেস আসলে প্রয়োজন, রাখা খুবই প্রয়োজন। কনসিডারেশন ইনক্লুড, কি কি কনসিডারেশন বিবেচনা আনতে হবে সেটা হচ্ছে সেপারেট এন্ট্রান্সেস টু ইচ রুম এনশিওর প্রাইভেসি অ্যান্ড প্রিভেন্ট ডিস্টারবেন্সেস, তো আলাদা আলাদা যে রুমগুলো থাকবে সেগুলোতে অবশ্যই প্রাইভেসি এবং ডিস্টারবেন্স যেন না হয় এ ধরনের রুম আপনাকে সেট করতে হবে। তারপরে হচ্ছে কি বলছে, এ ডোর লোকেটেড ইন কর্নার সেভস স্পেস অ্যান্ড মেক্স ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট ইজিয়ার, অর্থাৎ কি বলছে একটা ডোর অবশ্যই একটা রুমের এক কর্নারে রাখা ভালো, যাতে যেন কি ফার্নিচারগুলো ভালোভাবে সেট করা সম্ভব হয়, যাতায়াতে যেন অসুবিধা না হয়। তারপর কি বলছে দেখেন, বেডরুমস শুড বি ইন ওয়ান কর্নার সো দ্যাট, মানে বেডরুমস হতে হবে অবশ্যই থাকা উচিত একটা কর্নারে, এক কর্নারে হচ্ছে থাকা উচিত, যাতে করে আদার্স রুম ক্যান বি অ্যাক্সেসড উইদাউট ক্রসিং দেম, যাতে যেন ওই রুম থেকে অন্য রুমে প্রবেশের প্রয়োজন না হয়। এমন যদি হয় ধরুন যে মানে আপনার বেডরুমটা হচ্ছে সামনে আর এই রুমের ভিতর দিয়ে যদি অন্য রুমে আপনাকে ক্রস করতে হয় সেক্ষেত্রে হচ্ছে কি প্রাইভেসিটা থাকবে না। সো বেডরুম অবশ্যই এক কর্নারে থাকতে হবে যাতে জানি আদার্স রুম ক্যান বি অ্যাক্সেসড উইদাউট ক্রসিং দেম, যাতে যেন আদার্স রুম এই রুম দিয়ে আপনার যেতে না হয়। তারপর এটা খুব ইম্পর্টেন্ট, ন্যাচারাল লাইটিং, অর্থাৎ প্রাকৃতিক আলো বাতাসটা খুব বেশি ইম্পর্টেন্ট।
এভরি রুম শুড হ্যাভ এনাফ ন্যাচারাল লাইট, অবশ্যই যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে হচ্ছে ন্যাচারাল লাইট যেন আসে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মেইনলি ফ্রম কি সানলাইট থাকতে হবে, উইচ ইজ বেনিফিশিয়াল ফর হেলথ। সানলাইট আসলে থাকাটা ইম্পর্টেন্ট যাতে হেলথ হচ্ছে বেনিফিশিয়াল হয়। রিমুভ হচ্ছে ড্যাম্পনেস অর্থাৎ স্যাঁতস্যাঁতে ভাব হচ্ছে দূর করে, এবং কিপস দ্য হাউস ড্রাই অ্যান্ড জার্ম ফ্রি অ্যান্ড বুস্ট এনার্জি। অর্থাৎ যদি বেশি আলো বাতাসপূর্ণ যদি রুম থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার হাউস হচ্ছে শুষ্ক থাকে এবং হচ্ছে জার্ম ফ্রি মানে রোগ জীবাণু মুক্ত হয়, এবং বুস্ট এনার্জি হচ্ছে কি বুস্ট আপ হয়। তারপর দেখেন কি বলছে, লার্জ গ্লাসেস উইন্ডোজ অ্যান্ড স্কাইলাইট ক্যান প্রোভাইড সানলাইট, এবং হোয়াইল স্পেশাল গ্লাস অর কার্টেন্স ক্যান রিডিউস গ্লার। অর্থাৎ লার্জ গ্লাস উইন্ডোজ বড় ধরনের উইন্ডো এবং স্কাইলাইটস হচ্ছে ক্যান প্রোভাইড, উইন্ডো যদি বড় থাকে জানালা বড় থাকলে মানে সচরাচর আলো বাতাস হচ্ছে কি প্রোভাইড করতে পারে, যেখানে ফলে হচ্ছে কি কার্টেন্স পর্দা ক্যান রিডিউস হচ্ছে কি গ্লার হচ্ছে কি করতে পারে রিডিউস করতে পারে। ওকে, তারপর হচ্ছে দেখেন কি বলছে, আরেকটা যেটা আপনার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ভেন্টিলেশন। অর্থাৎ পোর ভেন্টিলেশন হচ্ছে মেক্স এয়ার হট, হিউমিড অ্যান্ড পলিউটেড হুইচ ইজ হার্মফুল টু হেলথ। অর্থাৎ দুর্বল ভেন্টিলেশন মানে ছোট ধরনের যদি ভেন্টিলেশন থাকে মানে আপনার সেক্ষেত্রে হচ্ছে কি হট এয়ার আসার সম্ভাবনা থাকে, আর্দ্রতা বাড়ার সম্ভাবনা থাকে এবং পলিউটেড হওয়ার সম্ভাবনা থাকে, যেটা কিনা হার্মফুল ফর হেলথের জন্য হার্মফুল। টু রিপ্লেস হচ্ছে স্টিল এয়ার উইথ ফ্রেশ কুল অ্যান্ড পিওর এয়ার, রুমস শুড হ্যাভ উইন্ডোজ অ্যান্ড ডোরস অন অপোজিট সাইড। অর্থাৎ এখানে কি বলছে, যদি মানে ভালো ধরনের ফ্রেশ এয়ার প্রয়োজন হয়, পিওর এয়ার যদি প্রয়োজন হয়, সেখানে রুমসের মানে রুমগুলোর মধ্যে আপনার অবশ্যই কি জানালা এবং হচ্ছে দরজা অপোজিট সাইডে থাকলে ভালো। অর্থাৎ অপোজিট সাইড এক এক সময় এক এক সাইড থেকে হচ্ছে আপনার বাতাস আসবে আর কি। এ ধরনের ক্ষেত্রে ইলেকট্রিক ফ্যানস ক্যান হেল্প সার্কুলেট এয়ার অ্যান্ড ব্রিং ইন ফ্রেশ এয়ার ফ্রম আউটসাইড। অর্থাৎ ইলেকট্রিক যে ফ্যানগুলো আছে এই এয়ার হচ্ছে এটি হচ্ছে নিজেও বাতাস যেরকম দিচ্ছে, সাথে হচ্ছে বাইরের যে বাতাস আউটসাইড বাতাসও হচ্ছে কি ফ্রেশ বাতাসও আনান করে। তারপরে কি বলছে দেখেন, প্রভিশন ফর ফিউচার এক্সপানশন। অর্থাৎ ইফ ফিউচার এক্সপানশন ইজ নিডেড স্পেস শুড বি রিজার্ভড ডিউরিং হচ্ছে ইনিশিয়াল প্ল্যানিং। অর্থাৎ ভবিষ্যতে হচ্ছে যদি আমরা স্পেস যদি এক্সপানশন করতে চাই তাহলে হচ্ছে একটা ইনিশিয়াল প্ল্যানিং হচ্ছে রাখতে হবে। যেমন লার্জ রুমস উইথ পার্টিশন, আমরা হচ্ছে কি লার্জ রুম পার্টিশন দিতে পারি, সেক্ষেত্রে কি হার্ডবোর্ড অর কার্টেন্স হচ্ছে মাধ্যমে আমরা দিতে পারি, হার্ডবোর্ড দিয়ে দিতে পারি অথবা পর্দার মাধ্যমেও কিন্তু কি আমরা পার্টিশন দিতে পারি। ক্যান বি হচ্ছে অ্যাডজাস্টেড ইন সাইজ অ্যাজ রিকোয়ার্ড, আপাততভাবে পার্টিশনের মাধ্যমে বা কার্টেন্সের মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি আলাদা করতে পারি। তারপরে বলছে দেখেন, স্লাইডিং অর ফোল্ডিং ডোরস ক্যান ক্লোজ ইনক্রিজ স্পেস ফ্যাসিলিটি। আবার যদি স্লাইড বা ফোল্ডিং ডোরস যদি থাকে সেক্ষেত্রে আমরা আমাদের পছন্দ মতো হচ্ছে ইয়ে করতে পারি, মানে রুম বড় করা ছোট করা এই ধরনের কাজগুলো আসলে আমরা করতে পারি। তারপর হচ্ছে যে বিষয়টা দেখতে হবে দেখেন, রুম শেপ ফর অ্যাস্থেটিক অ্যাপেল। অর্থাৎ রুমের যে শেপ অ্যাস্থেটিক মানে আকর্ষণীয় হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এল শেপ হাউস অর্থাৎ সবচেয়ে বেশি আইডিয়াল উত্তম, ঠিক আছে। এল শেপ হাউসটা হচ্ছে সবচেয়ে বেশি উত্তম। স্কোয়ার রুমস হচ্ছে কি ফার্নিচার প্লেসমেন্ট সো ডিফিকাল্ট, সো স্কোয়ার রুমস আসলে থাকা খুব বেশি ভালো না। বাড়ির নকশা পরিকল্পনার ক্ষেত্রে অবশ্যই এল শেপ আমাদের বিবেচনায় আনা বেশি জরুরি। তারপরে দেখেন কি বলছে, রেক্টেঙ্গুলার রুমস আর বেটার উইথ ডাইমেনশনাল সাচ অ্যাজ 8-10 ফিট 10-12 ফিট অথবা 12 থেকে 18 ফিট। রেক্টেঙ্গুলার মানে কি আয়তক্ষেত্র রুমও হচ্ছে কি আপনার ভালো। The shape should allow all necessary functions to be carried out comfortably.
অর্থাৎ এই শেপটা হচ্ছে আপনার কমফোর্টেবল একটা এরিয়া, এই এরিয়াতে হচ্ছে বাড়ির নকশা পরিকল্পনা করা উচিত। এ হাউস ইন হারমোনি উইথ ইটস এক্সটার্নাল এনভায়রনমেন্ট ইনহ্যান্সেস বোথ ওয়ার্ক এফিসিয়েন্সি। অর্থাৎ একটা হাউসের মধ্যে হারমোনি হচ্ছে, এনভায়রনমেন্টাল যদি হারমোনি বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে ওয়ার্ক এফিসিয়েন্সি বাড়ে এবং বিউটিও হচ্ছে কি বৃদ্ধি পায়। কনসিডারেশনস ইনক্লুড, কি কি কনসিডারেশন হচ্ছে আপনাকে বিবেচনায় আনতে হবে এই হারমোনি, সারাউন্ডিংস এর হারমোনি মানে মিল ঐক্য বিন্যাস আনানোর জন্য। এখানে প্রথমেই হচ্ছে কি একটা সাউথ ইস্ট ফেসিং হাউস ইজ আইডিয়াল, অর্থাৎ দক্ষিণ পূর্ব পূর্ব ফেস বাড়ি হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে উত্তম। দ্য কিচেন শুড হ্যাভ অ্যাম্পেল সানলাইট, অর্থাৎ কিচেনের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে যেন সানলাইট পাওয়া যায় সেটা আসলে খুবই জরুরি। তারপরে হচ্ছে বেডরুম শুড বি কোয়াইট সাউদার্ন এরিয়াস, বেডরুম হচ্ছে দক্ষিণ দিকে হওয়া ভালো যাতে জানি আলো বাতাস সহজে আর কি প্রবেশ করতে পারে। দ্য গ্যারেজ শুড বি নিয়ার দ্য রোড অ্যান্ড এন্ট্রান্স, অর্থাৎ গাড়ির যে গ্যারেজটা সেটা হচ্ছে রাস্তার মানে একবারে রোডের সাইডে বা রাস্তার সাইডে বা এন্ট্রান্স প্রবেশ পথের সেখানে হলে বেশি ভালো। তো অ্যাস্থেটিক ডিজাইন প্রিন্সিপালস, অর্থাৎ অ্যাস্থেটিক ডিজাইন প্রিন্সিপালস এর ক্ষেত্রে ফলোয়িং ডিজাইন প্রিন্সিপালস সাচ অ্যাজ ব্যালেন্স, রিদম, কালার অ্যান্ড ভিজুয়াল আপিল এনহ্যান্সেস দ্য বিউটি অফ হচ্ছে হাউস। অর্থাৎ ভারসাম্য, ছন্দ, কালার, রিদম এগুলা হচ্ছে কি অনেক বেশি পরিমাণে হচ্ছে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। তারপরে কি বলছে দেখেন, কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল আসলে আমরা কি কি বিষয় গুরুত্ব দিব। আফটার প্ল্যানিং দ্য কনস্ট্রাকশন অফ হাউস ইট ইজ নেসেসারি টু বি ফ্যামিলিয়ার উইথ দ্য ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য কি ডিজাইন প্ল্যান। অর্থাৎ কোন কোন কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল সম্পর্কে আসলে আমাদের জানা প্রয়োজন সেখানে আমি একটু ডিটেলস আপনাদেরকে বিস্তারিত আলোচনা করছি, তো আপনারা অবশ্যই এটা ভালো মতো পড়বেন। যেমন ভেরিয়াস টাইপস অফ ম্যাটেরিয়ালস আর নিডেড ফর হাউস কনস্ট্রাকশন, অর্থাৎ বাসার কনস্ট্রাকশনের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আছে। দ্য ম্যাটেরিয়ালস ইউজ টু কমপ্লিট দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক ইনক্লুড মেইনলি ব্রিক্স, অর্থাৎ ইট, সিমেন্ট, আয়রন, তারপরে হচ্ছে স্যান্ড, তারপরে হচ্ছে সয়েল, টিন, ব্যাম্বু, উড এক্সেট্রা। এই ম্যাটেরিয়ালসগুলো সম্পর্কে হচ্ছে আমি ডিটেলস এখানে আলোচনা করছি। দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস আর অ্যাজ ফলো। আচ্ছা, প্রথমেই দেখেন আমি হচ্ছে বলছি আপনার ব্রিক্স মানে ইটগুলার সম্পর্কে আমি সামান্য কিছু এখানে ধারণা দিয়েছি, মোটামুটি এগুলো আপনারা একটু দেখবেন। তো প্রথমেই দেখেন বলছে যে ব্রিক্স আর ওফেন of the most important materials for house construction and are easily available in Bangladesh। অর্থাৎ ইট দিয়ে আমাদের বেশিরভাগই মানে বাংলাদেশে হচ্ছে সবচেয়ে বেশি বাসা তৈরি হয়। ব্রিক্স আর মেড বাই বার্নিং সয়েল, অর্থাৎ মাটির পুরানোর মাধ্যমে আসলে ব্রিক্সটা তৈরি হয়। সাচ আ প্রসেস অফ ব্রিক মেকিং ইজ সিন ইন অলমোস্ট অল রিজনস অফ বাংলাদেশ। অর্থাৎ বেশিরভাগই হচ্ছে এই ব্রিক্সগুলো আসলে পোড়ানোর মাধ্যমেই আসলে করা হয়। দ্য সয়েল ইউজড ফর মেকিং ব্রিক্স কন্টেইনস হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যান্ড সিলিকন অক্সাইড, অর্থাৎ এই ব্রিক্সগুলো তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রেই অ্যালুমিনিয়াম অক্সাইড এবং সিলিকন অক্সাইডের মাধ্যমে আসতে পারে। এটা আপনারা দেখবেন যে অ্যালুমিনিয়াম অক্সাইড আর হচ্ছে কি সিলিকন অক্সাইড দেখা গেল এমসিকিউতে আসলো। ইট অলসো কন্টেইনস স্মল অ্যামাউন্টস অফ লাইমস্টোন, ম্যাগনেসিয়াম অ্যান্ড আয়রন। এখানে অল্প পরিমাণে হচ্ছে আপনার লাইমস্টোন মানে চুনা পাথর থাকে, ম্যাগনেসিয়াম থাকে এবং আয়রন থাকে। ফর মেকিং ব্রিক্স দ্য সয়েল শুড আইডিয়ালি কন্টেইনস 20 to 30% অ্যালুমিনিয়াম, 50 to 70% হচ্ছে সিলিকা থাকে। অর্থাৎ সয়েলের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেও গঠিত হয় হচ্ছে অ্যালুমিনিয়ামের 20 থেকে 35% আর সিলিকার হচ্ছে কি 50 থেকে 70%। তারপরে কি বলছে দেখেন, ব্রিক্স আর অফ ডিফারেন্ট টাইপস। ব্রিক্সের আবার কয়েকটা টাইপস আছে, দে আর কয়েকটা টাইপ আমি এখানে বলছি, তো আপনারা এই টাইপগুলো একটু দেখবেন। ফার্স্ট হচ্ছে ফার্স্ট ক্লাস ব্রিক্স, অর্থাৎ ফার্স্ট ক্লাস ব্রিক্সের ক্ষেত্রে কি হবে আপনার all sides, back side, top and bottom are smooth and the edges are sharp and straight। অর্থাৎ এই ফার্স্ট ক্লাস ব্রিক্সের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে প্রত্যেকটা সাইডই হচ্ছে স্মুথ থাকবে এবং এর এজগুলা মানে কিনারাগুলাও হচ্ছে কি হবে শার্প হবে, স্ট্রেট হবে।
These bricks are burnt at the correct temperature. When struck against each other, they make a ringing sound. ঠিক আছে, অর্থাৎ এই ব্রিক্সগুলো হচ্ছে বার্ন করা হয় at the correct temperature, মানে যথেষ্ট টেম্পারেচারে এই ব্রিক্সগুলো হচ্ছে বার্ন করা হয়। স্ট্রাক এগেনস্ট ইচ আদার, যখন হচ্ছে প্রত্যেকের সাথে যদি মানে আঘাত করা হয়, স্ট্রাক করা হয়, সেক্ষেত্রে হচ্ছে দে মেক আ রিঙ্গিং সাউন্ড, একটা রিঙ্গিং একটা সাউন্ড করে। এবং ইফ ড্রপড ফ্রম আ হাইট অফ 3 ফিট, এবং 3 ফিট উপর থেকেও যদি এটা অন্যটার সাথে যদি দেয়া হয়, সেক্ষেত্রে হচ্ছে কি দে ডু নট ব্রেক ইজিলি, এটা সহজে ভাঙে না। তারপর সে দে হ্যাভ নো ক্র্যাকস গ্যাপস, এগুলোর মধ্যে কোনো ক্র্যাক থাকবে না, গ্যাপ থাকে না। এবং ওয়েন সাবমার্সড ইন ওয়াটার, যখন এটা পানিতে আর কি ডুবানো হয়, দিস ব্রেকস অ্যাবজর্ব লেস দেন হচ্ছে 50% অফ ওয়াটার, অর্থাৎ পানি শোষণ হচ্ছে 15%-এর নিচে থাকে। তারপর হচ্ছে সেকেন্ড ক্লাস ব্রিক্সটা কি, দিস ব্রিক্স আর দিস ব্রিক্স আর অফ লোয়ার কোয়ালিটি দেন ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস থেকে এটা লোয়ার কোয়ালিটি হয়। আর বার্ন অ্যাট স্লাইটলি লোয়ার টেম্পারেচার, এটা হচ্ছে লোয়ার টেম্পারেচার বার্ন করা হয়। দেয়ার এজেস অ্যান্ড সাইডস আর স্লাইটলি ক্রুকড, এবং এইজ কিনারাগুলো একটু ক্রুক থাকে। আর ওয়েন স্ট্রাক এগেনস্ট অ্যানাদার ব্রিক, একটা মানে ব্রিকের সাথে আর একটা ব্রিক স্ট্রাক করলে দে ডু নট মেক আ শার্প সাউন্ড, এটা খুব মানে তীক্ষ্ণ সাউন্ড করে না। দে হ্যাভ ক্র্যাকস, এগুলোর মধ্যে ক্র্যাক থাকে। দে আর ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি ইজ মোর দেন 20%, এটার পানি শোষণ ক্ষমতা হচ্ছে 20%-এর বেশি। থার্ড ক্লাস ব্রিক্স হচ্ছে দিস ব্রিক্স আর পোরলি বার্নড, এটা হচ্ছে খুব কম বার্ন করা হয় এবং লো কোয়ালিটি, এটা লো কোয়ালিটি হয়ে থাকে। দে ব্রেক ইজিলি অ্যান্ড ডু নট মেক সাউন্ড, এটা হচ্ছে সহজে হচ্ছে সাউন্ড করে না। তারপরে হচ্ছে ওয়েন স্ট্রাক, যখন হচ্ছে একটার সাথে আর একটা আর কি আঘাত করানো হয়। ওয়েন শোকড, এটা যখন শোকড করা হয় ওয়াটারে, দে বিকাম সফট অ্যান্ড হ্যাভি, এটা হচ্ছে সফট হয়ে যায় এবং ভারী হয়ে যায়। এবং দেয়ার ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে ক্যাপাসিটি ইজ মোর দেন 25%, এটা অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা কি হবে 15%, পানি শোষণ ক্ষমতা হচ্ছে 25%-এর বেশি। তারপরে কি বলছে দেখেন, ঝামা ব্রিক, when bricks are burnt under হচ্ছে excessive pressure, they usually become black and porous, অর্থাৎ এটা যখন এক্সেসিভ প্রেসারের মধ্য দিয়ে যখন বার্ন করা হয়, এটা হচ্ছে ব্ল্যাক এবং পোরাস হয়ে যায়, এবং মানে কালো এবং ঘন টাইপ হয়ে যায়। দিস আর কল্ড হচ্ছে ঝামা ব্রিক্স, এটার নাম কি, এই ইটের নাম হচ্ছে ঝামা ব্রিক্স। তারপর হচ্ছে পিক ব্রিক্স, দিস ব্রিক্স আর ব্রান্ড মোর দেন ফার্স্ট ক্লাস ব্রিক্স, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ব্রিক্স থেকেও বেশি ইয়েতে হচ্ছে টেম্পারেচার এটাকে বার্ন করা হয়। অ্যান্ড স্ট্রঙ্গার, এটা হচ্ছে অনেক বেশি পরিমাণে স্ট্রঙ্গার। দ্য এজেস অফ পিক ব্রিক্স আর আনইভেন অ্যান্ড ক্রুকড, এটা হচ্ছে ক্রুকড হয় না এবং আনইভেনও হয় না। দে প্রডিউসড আ শার্প সাউন্ড এবং ডু নট ব্রেক ওয়েন ড্রপড ফ্রম হাইট, ঠিক আছে। এটা হচ্ছে একটা শার্প সাউন্ড তৈরি করা এবং সহজে কি এটা ভাঙে না যখন একটা মানে হাইট থেকেও ফেলা হয়। তো তারপর হচ্ছে সিমেন্টটা দেখেন, সিমেন্ট হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। সিমেন্ট ইজ দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট ফর এনি পার্মানেন্ট হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্ক। দ্য আর্টিফিশিয়াল স্টোনস মেড বাই মিক্সিং স্যান্ড অ্যান্ড অ্যাগ্রিগেট, যেটাকে খোয়া বলে, সিমেন্ট অ্যান্ড ওয়াটার ইজ কল্ড হচ্ছে কনক্রিট। এই কয়েকটা সংমিশ্রণে যেটা আর কি তৈরি হয় সেটাকে বলা হয় কি কনক্রিট। তো জোসেফ অ্যাসপিডিন ইনভেন্টেড সিমেন্ট ইন দ্য মিড 18th century, 18 শতকে হচ্ছে এটা তৈরি মানে এটা ইনভেন্ট করা হয় জোসেফ অ্যাসপিডিন। আর দ্য ফার্স্ট সিমেন্ট ওয়াজ মেড ইউজিং লাইমস্টোন কালেক্টেড ফ্রম দ্য হচ্ছে পোর্টল্যান্ড কোয়ালিটিস, অর্থাৎ প্রথম যে সিমেন্ট হচ্ছে তৈরি করা হয়েছিল এটা হচ্ছে কি চুনা পাথর ব্যবহারের মধ্য দিয়ে, কালেক্টের মধ্য দিয়ে ফ্রম দ্য পোর্টল্যান্ড কোয়ারিস মাধ্যমে, হুইচ ইজ ওয়াই ইট ইজ কল্ড পোর্টল্যান্ড সিমেন্ট। আর ওইটাকে বলা হয়েছিল হচ্ছে কি পোর্টল্যান্ড সিমেন্ট। পোর্টল্যান্ড সিমেন্ট ইজ জেনারেলি ইউজ ফর হচ্ছে হাউস কনস্ট্রাকশন ইউজ করা হয় পোর্টল্যান্ড সিমেন্টটা আসতে পারে। হোয়াট ইজ পোর্টল্যান্ড সিমেন্ট? তারপরে হচ্ছে কি বলছে দেখেন, দ্য কম্পোজিশন অফ সিমেন্ট ইনক্লুডস লাইমস্টোন থাকবে হচ্ছে 72%, ক্লে হচ্ছে 25% এবং জিপসাম থাকে হচ্ছে 3%। অর্থাৎ কোশ্চেন আসতে পারে যে সিমেন্টে আসলে কয় ধরনের উপাদান থাকে।
তখন আপনি বলবেন যে ওখানে অপশনে যদি থাকে যেমন লাইমস্টোন, ক্লে আর হচ্ছে কি জিপসাম, ঠিক আছে। তো তারপর হচ্ছে দেখেন এখানে কিছু নোট দেওয়া আছে, এটা আপনারা একটু পড়ে নেবেন কষ্ট করে। তারপর হচ্ছে স্টোন, স্টোন সম্পর্কে আমি একটু আলোচনা করে দেই। সেটা হচ্ছে কি বলছে, various types of stones are used in house construction such as হচ্ছে গ্রানাইট, তারপর হচ্ছে লাইমস্টোন, মার্বেল, তারপরে হচ্ছে মার্বেল আছে, গ্রাভেল মিক্সড আছে স্টোন, গ্রাভেল মিক্সড স্টোন অ্যান্ড মেট স্টোন। এই ধরনের স্টোনগুলো আসলে বেসিক্যালি আমরা দেখতে পাই। তো স্টোনস ইউজড ইন কনস্ট্রাকশন মাস্ট হ্যাভ ডিউরেবিলিটি, কালার, বিউটি, ওয়েট, অ্যাবিলিটি টু উইথস্ট্যান্ড প্রেশার। অর্থাৎ স্টোন বেশিরভাগ ক্ষেত্রে কনস্ট্রাকশনের কাছে ব্যবহৃত হয় কিসের জন্য, কারণ হচ্ছে কি এর টেকসইতা বেশি, রং, তারপর হচ্ছে এর যে বিউটিফুল নেস আর কি, তারপরে হচ্ছে এটার ওয়েট, অ্যাবিলিটি টু উইথস্ট্যান্ড প্রেশার, ইজি অফ ওয়ার্ক, কাজও সহজ হয়, অ্যান্ড হচ্ছে স্ট্রেংথ, এবং হচ্ছে এর শক্তিশালীর মানে এর কারণে হচ্ছে স্টোন ব্যবহৃত হয়। বাংলাদেশের স্টোনগুলো আসলে কোথায় পাওয়া যায়? ইন দ্য হিল এরিয়াতে, এরিয়াস অফ চিটাগাং, অর্থাৎ চিটাগাং এর হিল এরিয়াতে পাওয়া যায়। তাছাড়া সিলেটে, সেন্ট মার্টিনে হচ্ছে আইল্যান্ডে পাওয়া যায়, অ্যান্ড হচ্ছে কক্সবাজারে হচ্ছে স্টোন পাওয়া যায়। তারপরে দেখেন কি আছে, স্যান্ড। স্যান্ড ইজ অ্যান ইম্পর্টেন্ট কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস ইউজড ইন মেকিং কি কনক্রিট। অর্থাৎ স্যান্ডও হচ্ছে গুরুত্বপূর্ণ কনক্রিট তৈরিতে। স্যান্ড ইজ মেইনলি হচ্ছে কি ডিভাইডেড ইন্টু 3 টাইপস। আমরা এটা অনেকেই পড়ছি। একটা হচ্ছে কোয়ার্টজ স্যান্ড, ফাইন স্যান্ড, পিট স্যান্ড। কোয়ার্টজ হচ্ছে মিহি মোটা বালু, আর ফাইন হচ্ছে কি একটা মিহি বালু, আর পিট স্যান্ড হচ্ছে ভিটে বালু, ঠিক আছে। এই 3 ধরনের স্যান্ড আসলে দেখা যায়। তো তারপর দেখেন কি বলছে, সিলেট স্যান্ড ইজ মোস্টলি কোয়ার্টজ অ্যান্ড ইজ গুড ফর হচ্ছে কনক্রিট। সিলেটের যে বালু আছে এটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে মোটা বালু, তো এটা হচ্ছে কনক্রিটের জন্য খুব ভালো। ফাইন স্যান্ড ইজ ইউজ ফর হচ্ছে প্লাস্টারিং ওয়ার্ক, অর্থাৎ প্লাস্টার করে, বাসায় যে প্লাস্টার করা হয় এজন্য হচ্ছে কি লাগে আপনার ফাইন স্যান্ডটা ইম্পর্টেন্ট। আর পিট স্যান্ড হচ্ছে কিসের জন্য ব্যবহার করা হয়? ফিলিং ল্যান্ড, ফর ফিলিং ল্যান্ড। ফিলিং ল্যান্ড মানে কি, ধরেন কখনো যখন জমি নিচু থাকে, ওই জমি যখন উঁচু করতে বা জমি ভরাট করতে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার এই পিট স্ট্যান্ডটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ গুড স্ট্যান্ডস, এটা মোটামুটি আছে, এটা আপনারা রিডিং পড়বেন, অবশ্যই এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। অর্থাৎ গুড স্ট্যান্ডের আসলে কি কি বৈশিষ্ট্য আসলে থাকা উচিত, এটা পড়ে ফেলবেন। তারপরে কি আছে দেখেন, আয়রন। আয়রনটা দেখেন ইম্পর্টেন্ট। আয়রনে কি বলা আছে, আয়রন হ্যাজ বিন নোন সিন্স হচ্ছে অ্যানসিয়েন্ট টাইমস। আয়রন হচ্ছে আসলে অনেক আগের থেকেই আসলে কি এর পরিচিতি আছে। রিমেন্স ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ইন দ্য মডার্ন এরা, বর্তমান সময়েও হচ্ছে কি আপনার আয়রনটা ইম্পর্টেন্ট। ফর কনস্ট্রাকশন আয়রন শুড বি রাফলি স্ট্রেট অ্যান্ড ফ্রি ফ্রম হচ্ছে ডিস্টরশন। আয়রন হচ্ছে আপনার স্ট্রেট এবং এটা হচ্ছে কি যে কোনো ধরনের ডিস্টরশন থেকে কি মুক্ত। তো দ্য সারফেস অফ দ্য আয়রন মাস্ট বি ফ্রি ফ্রম অয়েল, ঠিক আছে। দ্য সারফেস অফ দ্য আয়রন, আয়রন সারফেসের যে আয়রন আছে সেটা হচ্ছে কি অয়েল ফ্রি, সিমেন্ট অ্যান্ড তারপরে হচ্ছে কি কোটিং অর রাস্ট ফ্রি, ঠিক আছে। প্রিভিয়াসলি ইউজড আয়রন ক্যান বি ক্লিনড বাই রাবিং উইথ আ file and reused when buying। অর্থাৎ এই বেশিরভাগ আয়রনই হচ্ছে আমরা আয়রনগুলো হচ্ছে ক্লিন করা হয় এবং বাই রাবিং উইথ এ ফাইল অ্যান্ড রিইউজড, বারবার যেন হচ্ছে ব্যবহার করা যায়। তারপর কি বলছে, when buying iron, যখন আমরা আয়রন কিনি, the size must be checked, এবং এটার সাইজটা অবশ্যই কি চেক করা উচিত। আয়রন ইজ ইউজড ফর হচ্ছে কি হাউস ফাউন্ডেশন, হাউস ফাউন্ডেশনের জন্য কি আয়রন খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া হচ্ছে রুফস, ডোরস, উইন্ডোজ, বেলকনি রেলিংস অ্যান্ড হচ্ছে উইন্ডো গ্রিলসের জন্যও হচ্ছে কি আয়রন গুরুত্বপূর্ণ। কোশ্চেনে কিন্তু থাকতে পারে যেমন কোন কোন ক্ষেত্রে হচ্ছে আয়রন ব্যবহৃত হয় নকশায়, বাড়ির নকশার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে থাকতে পারে রুফস, ডোরস, উইন্ডোজ, বা কোনটি নয় থাকতে পারে। তো তখন এই জিনিসগুলো একটু জেনে নেবেন। তারপর কি বলছে দেখেন, টাইপস অফ আয়রন, কি কি আয়রন আছে আমরা হচ্ছে যদি দেখি, পিওর আয়রন ক্যান নট বি ইউজড ডিরেক্টলি, সো স্মল অ্যামাউন্টস অফ কার্বন এবং আদার হচ্ছে এলিমেন্টস আর মিক্সড টু
হচ্ছে প্রডিউসড 3 টাইপস অফ আয়রন, 3 টাইপ অফ আয়রনের মধ্যে আয়রনের মাধ্যম আছে এখানে দেখেন ব্যবহার করা হয়। একটা হচ্ছে কাস্ট আয়রন, আর একটা হচ্ছে রড আয়রন, আর একটা হচ্ছে কি স্টিল ইস্পাত যেটা ইউজ করা হয়। তো আয়রন ইজ এ ভাইটাল ম্যাটেরিয়াল ফর হচ্ছে মেশিনারি, বিল্ডিংস, ব্রিজেস এক্সেট্রা। সিন্স দ্য ওয়ার্ডস আয়রন রিজার্ভস আর লিমিটেড, অর্থাৎ আয়রন যেহেতু খুবই গুরুত্বপূর্ণ মেশিনারি, বিল্ডিং এবং ব্রিজের ক্ষেত্রে, সো এই যে ওয়ার্ল্ডসের যে আয়রনের যে রিজার্ভ আছে সেটা যেহেতু লিমিটেড, সো রিসাইক্লিং অ্যান্ড পিউরিফিকেশনস ফর রিইউজ আর কমন, অর্থাৎ এটা রিসাইকেলিং মানে পুনরায় যে ব্যবহারটা, তারপরে হচ্ছে পুনরায় ব্যবহার এবং এটার হচ্ছে পিউরিফিকেশনটা বিশুদ্ধকরণ এবং বারবার ব্যবহারটাই হচ্ছে হওয়াটাই হচ্ছে কি এটা কমন আর কি বিষয়। তারপরে কি বলছে ইম্পর্টেন্ট পয়েন্টস ওয়েন বাইং হচ্ছে আয়রন, যখন হচ্ছে আয়রন হচ্ছে মানে কেনা লাগবে তখন আমাদের কি দেখতে হবে, কোন বিষয়টা ইম্পর্টেন্ট সেটা এখানে বলা হয়েছে। সেটা হচ্ছে চেক ইফ দ্য সাইজ ইজ কারেক্ট, সাইজ হচ্ছে চেক করতে হবে এটার সাইজটা কারেক্ট আছে কিনা। ইউজ হচ্ছে 26 গজ জিআই ওয়্যার ফর বাইন্ডিং হচ্ছে আয়রন। দ্য ওয়্যার মাস্ট বি রাস্ট ফ্রি হইতে হবে অ্যান্ড ব্র্যান্ড নিউ হইতে হবে, ঠিক আছে। 26 গজে জিআই ওয়্যার হইতে হবে বাইন্ডিং আয়রন, আর হচ্ছে মাস্ট বি হচ্ছে এটা রাস্ট ফ্রি হতে হবে অ্যান্ড ব্র্যান্ড নিউ। তারপরে কি বলছে দেখেন, উড অর্থাৎ কাঠের ক্ষেত্রে আপনাকে কি কি বিষয় জানতে হবে। ডিফারেন্ট টাইপস অফ উড আর অ্যাভেলেবল ইন বাংলাদেশ সাচ এস হচ্ছে মেহগনি, তারপরে হচ্ছে কেউরিং, স্যান্ডালউড, তারপরে জ্যাকফ্রুট টিক আছে, তারপরে হচ্ছে শিমুল আছে, জাম আছে, গজারি আছে, এগুলো। উড ইজ ইউজড ফর হচ্ছে ডোর, উইন্ডো, ফার্নিচার, কনস্ট্রাকশন, এটা আমরা সবাই জানি। উড হচ্ছে শুড বি সিজনড বিফোর ইউজড, অর্থাৎ সিজনিং উড অবশ্যই হচ্ছে সিজনিং করা প্রয়োজন ব্যবহারের পূর্বে। এটা কিন্তু কোশ্চেনে থাকতে পারে যে সিজনিংটা আসলে কি, ঠিক আছে। কনসিডারিং দ্য ক্লাইমেট উড ইউজড ইন কনস্ট্রাকশন শুড নট স্পেল ওয়েন হচ্ছে ওয়েট অর ক্র্যাক আন্ডার সানলাইট, অর্থাৎ উডস বিউটি ক্যান বি ইনহ্যান্সড বাই কার্ভিং অর পেইন্টিং, ফিনিশিং উইথ ভার্নিশ, পেইন্ট অর পলিশ। অবশ্যই হচ্ছে উড ব্যবহারের পূর্বে এটাকে হচ্ছে এর স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য বা এর বিউটি বৃদ্ধি করার জন্য এটা পেইন্টিং, ফিনিশিং, ভার্নিশ এগুলো করা হয়, পলিশ। তারপর হচ্ছে গুড উড ইজ ফ্রি ফ্রম হচ্ছে কি ক্র্যাকস অ্যান্ড নটস। ইচ উড টাইপস হ্যাজ ইটস ওন কালার, প্রত্যেকটা উডের হচ্ছে একটা নির্দিষ্ট কালার থাকে, অ্যান্ড টেক্সচার অর্থাৎ জমিন থাকে। তারপর হচ্ছে দ্য আউটার হোয়াইট পার্ট অফ উড ইজ হার্মফুল অ্যান্ড শুড বি অ্যাভয়েডেড, অর্থাৎ আউটার যে হোয়াইট পার্ট আছে এটা হচ্ছে হার্মফুল এবং শুড বি অ্যাভয়েড করতে হবে। তারপরে হচ্ছে গুড উড হ্যাজ অ্যারেঞ্জড গ্রেইনস অ্যান্ড ইজ সলিড। পোর কোয়ালিটি উড ইজ লাইট, সফট অ্যান্ড প্রোন টু ডিকে অ্যান্ড কি টার্মিনেট অ্যাটাক, অর্থাৎ পোর কোয়ালিটি উডগুলাতে হচ্ছে কি বেশিরভাগই ক্ষেত্রেই হচ্ছে লাইট, সফট, প্রোন, এগুলো হচ্ছে কি ডিকে হয়ে যায়, মানে আস্তে আস্তে হচ্ছে মানে ডিকে মানে একটু নষ্টের দিকে আর কি চলে যায়। আর টার্মাইট হচ্ছে অ্যাটাকস করে, বিভিন্ন ধরনের হচ্ছে ফাঙ্গাস, তারপরে হচ্ছে ঘুন, এগুলো হচ্ছে অ্যাটাক করে থাকে। তো প্রিজার্ভিং উডস, এটা হচ্ছে উডের ক্ষেত্রে কিভাবে প্রিজার্ভ করা যায় এটা আপনারা পড়বেন। তারপরে সিজনিং উড, এটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ সিজনিং উডটা আসলে কেন করা হয় আর এই সিজনিং উডের আসলে বেনিফিটটা কি। আমি হচ্ছে সিজনিং উডটাকে এটা একটু বলে দিই। উড ইজ কাট ইনটু হচ্ছে প্ল্যাঙ্কস অ্যান্ড লেফট ইন শেড ফর সিজনিং, এবং অর্থাৎ এটা হচ্ছে যখন কাটা হয়, কাটার পরে হচ্ছে এটা হচ্ছে আপনার লেফট ইন হচ্ছে শেড এবং রোদ থেকে বাহিরে রাখা হয় সিজনিং এর জন্য, যাতে জানি আপনার উডটা ভালো থাকে। আর বাণিজ্যিকভাবে যদি স্টিমিং এর মাধ্যমে, বাষ্পের মাধ্যমে এটা ইউজ করে র্যাপিড ভাবে মানে তাড়াতাড়ি ভাবে এটা সিজনিং করা যায়, মানে বাষ্পকরণের মাধ্যমে হচ্ছে আপনার সিজনিংটা করা হয়। এটা হচ্ছে কেন ইম্পর্টেন্ট আপনারা হচ্ছে এটা রিডিং পড়বেন। তারপরে হচ্ছে টিনটা আসলে কেন ইম্পর্টেন্ট। টিন ইজ মেজর কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ইউজড ফর হচ্ছে রুফিং, ওয়ালস, ফেন্সেস। আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম্য এলাকায় এটা আসলে করা হয়। তো রুফ মানে ছাদ, তারপরে ওয়াল, ফেন্স, এগুলোতে হচ্ছে টিন ব্যবহার করা হয়। আর ব্যাম্বুটাও আমরা জানি, ব্যাম্বু হচ্ছে ইজ কমনলি ইউজড ইন হচ্ছে রুরাল কনস্ট্রাকশন
ফর হচ্ছে পোস্ট, রাফটার্স অ্যান্ড হচ্ছে ফেন্সেসের ক্ষেত্রে হচ্ছে এটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ব্যাম্বো ইজ কোটেড উইথ টার টু ইনক্রিজ ডিউরেবিলিটি অ্যান্ড প্রিভেন্ট ফাঙ্গাল অ্যাটাকস, অর্থাৎ ব্যাম্বোটাকে যদি ডিউরেবিলিটি বাড়াইতে হয় এজন্য এটাকে কোটেড করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে বাংলাদেশ হ্যাজ 9 স্পেসিস অ্যান্ড 22 টাইপস অফ ব্যাম্বো আছে, অর্থাৎ 9 প্রজাতির এবং 22 ধরনের হচ্ছে ব্যাম্বো আছে। আর ট্রেডিশনাল হচ্ছে কি সিজনিং মেথড ইজ সোকিং ম্যাচিওর হচ্ছে কি ব্যাম্বো ইন ওয়াটার ফর 2 to 3 মান্থস, অর্থাৎ এটাও হচ্ছে কি ট্রেডিশনাল সিজনিং এর মাধ্যমেও হচ্ছে এটাকে সোক করার মাধ্যমে হচ্ছে কি ব্যাম্বোকে হচ্ছে 2 থেকে 3 মাস হচ্ছে ইয়ের মধ্যে রাখা হয় আর কি, ওয়াটার ফর হচ্ছে 2 to 3 মান্থস আর কি। তো রিসেন্টলি হচ্ছে সায়েন্টিস্ট হ্যাভ হচ্ছে ডেভেলপড হচ্ছে কেমিক্যাল প্রিজারভেটিভস কন্টেইনিং হচ্ছে কি বোরন, ক্রোমিয়াম অ্যান্ড হচ্ছে কপার টু মেক হচ্ছে ব্যাম্বো লঙ্গার লাস্টিং অ্যান্ড পেস্ট রেসিস্টেন্স। তো বর্তমানে হচ্ছে আপনার সায়েন্টিস্ট এটা ডেভেলপ করছে যে কেমিক্যাল প্রিজারভেটিভস হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে, বোরন আছে, ক্রোমিয়াম আছে, কপার আছে, এগুলোর মাধ্যমে যাতে হচ্ছে কি পেস্ট হচ্ছে বিভিন্ন ধরনের পোকামাকড় যেন এটাকে অ্যাটাক না করতে পারে, পেস্ট রেসিস্টেন্ট হয় এবং এটা যেন লং লাস্টিং আর কি হয়। তারপর হচ্ছে টাইলস জানেন এটা হচ্ছে অনেক বেশি পপুলার হাউস কনস্ট্রাকশন ফর ফ্লোর, ওয়াল, স্ট্রেস, সিঁড়ির ক্ষেত্রে। গুড টাইলস হ্যাভ ইউনিফর্ম সাইজ অ্যান্ড হচ্ছে শেপ, ভালো ধরনের টাইলসের ক্ষেত্রে হচ্ছে একটা ইউনিফর্ম একটা সাইজ আছে এবং শেপ আছে আর কি। তারপর যেটা বলতে দেখেন টালি ইজ ইউজ ফর ফ্লোর অ্যান্ড রুফস, ইট কিপস দ্য হাউস কুল অ্যান্ড হচ্ছে ইজ রেসিস্টেন্ট হচ্ছে টু হিট অ্যান্ড হচ্ছে কি কোল্ড। টালি ইজ স্ট্রং অ্যান্ড ডিউরেবল, স্মুথ অ্যান্ড কুল। টালিটা হচ্ছে স্ট্রং, ডিউরেবল, স্মুথ এবং কুল। এটা ইট কামস ইন হচ্ছে ভেরিয়াস হচ্ছে কি শেপস, এটা বিভিন্ন ধরনের শেপস আছে, জমিন আছে, টেক্সচার অ্যান্ড হচ্ছে কালার্স। ডিজাইন ক্যান বি ড্রন অন টালি, বিভিন্ন ধরনের ডিজাইন হচ্ছে ড্রন করা হয় টালিতে। ডাস্ট ক্যান বি রিমুভড বাই হুইপিং হচ্ছে উইথ আ ওয়েট ক্লথ উইচ অলসো এনহ্যান্সেস এর শাইন, ঠিক আছে। তো এর মধ্যে থেকে হচ্ছে ডাস্ট হচ্ছে তো রিমুভ করা হয় যাতে জানি উইপিং উইথ আ ওয়েট ক্লথ হয়, হুইচ অলসো এনহ্যান্স, যেটা হচ্ছে এনহ্যান্স করে, বৃদ্ধি ঘটায় এটার শাইনিংটা বৃদ্ধি ঘটায়। থাই অ্যালুমিনিয়াম, এটা আপনারা একটু পড়ে নেবেন। থাই অ্যালুমিনিয়াম হচ্ছে উইন্ডোজ এবং পার্টিশনসের ক্ষেত্রে আসলে বেসিক্যালি এটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে সয়েল তো এটা আমরা জানি, এটা আসলে এটাও আপনারা পারবেন মোটামুটি, রুরাল এরিয়াতে হচ্ছে ব্যবহার করা হয়। আসলে সয়েল হাউসেস হচ্ছে এটা এক্সপেন্সিভ হয় না, বেশিরভাগই হচ্ছে লো ইনকাম পিপল হচ্ছে এটা ব্যবহার করে, কিন্তু সয়েলের ক্ষেত্রে দেখা যায় যে সমস্যা হচ্ছে এটা ভালনারেবল হয়ে থাকে। কেন? কারণ হচ্ছে যখন বৃষ্টি, ঝড় বৃষ্টি এসব ক্ষেত্রে হচ্ছে যে কোনো সময় হচ্ছে এটা ড্যামেজ করতে পারে আর কি, স্টর্মস অ্যান্ড ফ্লাশে হচ্ছে এটা ড্যামেজ হয়ে থাকে, মানে ধসে পড়ার সম্ভাবনা থাকে। সো মিক্সিং কাউ ডাং উইথ সয়েল হচ্ছে প্লাস্টারিং দ্য ওয়ালস প্রিভেন্টস হচ্ছে ক্র্যাকস, এজন্য হচ্ছে এই সয়েল সমৃদ্ধ বাড়িগুলোতে হচ্ছে আপনার ইয়ে দিতে হয় আর কি, কাউডাং মানে হচ্ছে গোবর দিয়ে হচ্ছে প্লাস্টারিং করে যাতে যেন এটা বেশি আর কি ভালো থাকে আর কি, ক্র্যাক যেন না হয় আর কি, ফাটল না হয় আর কি। তারপর হচ্ছে আদার্স ম্যাটেরিয়ালসের মধ্যে এগুলো তো মোটামুটি আপনারা জানেন। ইলেকট্রিসিটি, এটা আপনার হচ্ছে ইলেকট্রিসিটি হচ্ছে কি ধরনের ইলেকট্রিসিটি ব্যবস্থা আর কি থাকতে হবে, ইলেকট্রিসিটির ব্যবস্থা। তারপরে গ্যাসের ব্যবস্থা আছে কিনা সেদিকে আপনাদের ইয়ে করতে হবে। টেলিফোনটা এখন হচ্ছে ম্যান্ডেটরি না, কারণ টেলিফোন এখন আসলে বেসিক্যালি কেউ আমরা ইউজ করি না, তবে আগে যখন টেলিফোন ইউজ করা হতো তো তখন এটা আসলে বেশি ম্যান্ডেটরি ছিল। তারপরে দেখেন এটা খুব ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে কনসিডারিং ফ্যাক্টরস অফ কালার প্ল্যানিং, অর্থাৎ রং পরিকল্পনার বিবেচ্য বিষয়। রং পরিকল্পনার ক্ষেত্রে আমাদের কি কি দেখতে হবে? প্রথমেই দেখেন সাইজ অ্যান্ড এরিয়া অফ দ্য রুম, অর্থাৎ রুমের সাইজ এরিয়াটা আপনাকে বিবেচনা করতে হবে। ডার্ক কালার সুইট হচ্ছে, ডার্ক কালার হচ্ছে লার্জ রুমে ব্যবহার করা হয়, সাচ অ্যাজ ডার্ক ব্লু। আর স্মলার রুমে হচ্ছে লাইট অ্যান্ড সফট কালার ব্যবহার করা হয়, ছোট ছোট রুমগুলোতে হচ্ছে সফট কালার ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে দেখেন কি বলছে, প্রিফারেন্সেস অ্যান্ড টেস্টেস অফ ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ ফ্যামিলি মেম্বারদের প্রিফারেন্স এবং টেস্ট হচ্ছে বিবেচনায় আনতে হবে। যেমন অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেকে পছন্দ করে হচ্ছে আপনার কুল কালার, পিঙ্ক কালার, মানে হালকা কালারগুলো বেশি পছন্দ করে, অনেকে আর কি আবার একটু ওয়ার্ম কালার পছন্দ করে।
যেমন চিলড্রেন্স রুমগুলোতে দেখা যায় যে একটু ওয়ার্ম কালার করলে চিলড্রেনদের আর কি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। তারপরে কি বলছে, ক্লাইমেটটা হচ্ছে ইম্পর্টেন্ট, জলবায়ুটা ইম্পর্টেন্ট, জলবায়ুর উপর ভিত্তি করে আসলে রুমের কালার করা উচিত। দ্য ইউজ অফ হচ্ছে কালার লার্জলি ডিপেন্ডস অন হচ্ছে ক্লাইমেট, প্রিডমিনেন্টলি হট ক্লাইমেট লাইট কালার্স আর সুইটেবল ফর ওয়ালস। যদি হট ক্লাইমেট থাকে সেক্ষেত্রে হচ্ছে লাইট কালারটা সুইটেবল, রুম হচ্ছে শান্ত থাকে বা রুমের টেম্পারেচার স্থির থাকে। ইউজ অফ দ্য রুম ব্লু অ্যান্ড গ্রিন কালার, অর্থাৎ ব্যবহারের উপর ভিত্তি করেও হচ্ছে আপনাকে কি রং পরিকল্পনা করতে হবে। যেমন ব্লু গ্রিন কালার হচ্ছে রেস্টফুল অ্যান্ড সুইটেবল, অর্থাৎ নীল এবং সবুজ কালারগুলা কি রেস্টফুল মানে বিশ্রামী, এবং সুইটেবল ফর হচ্ছে বেডরুমের জন্য সুইটেবল। তারপরে হচ্ছে গেস্ট রুম হচ্ছে স্টাডি রুম আর গেস্ট রুমের জন্য হচ্ছে এই ধরনের কালারগুলো ইম্পর্টেন্ট। তারপরে কি বলছে, দিস কালার্স আর ইজি অন আইস, এগুলো হচ্ছে আইয়ের জন্য ভালো। ব্রাইট কালার্স আর মোর সুইটেবল ফর লিভিং রুমের জন্য আসলে ব্রাইট কালারটা ইম্পর্টেন্ট। ফার্নিচারটাও হচ্ছে হারমোনাইজ ফার্নিচার হতে হবে, অর্থাৎ কালার ফার্নিচারের ক্ষেত্রে দেখা গেছে রুমের কালারের সাথে ম্যাচিং করে আসলে ফার্নিচারগুলো আসলে সেট আপ করা উচিত, ঠিক আছে। তারপরে হচ্ছে লাইটিংটা ইম্পর্টেন্ট। দেখেন লাইটটা হচ্ছে আসলে যদি লেস লাইট থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে ব্রাইটেনিং কালার হচ্ছে ইউজ করবেন, আর যদি দেখা যায় যে ন্যাচারাল লাইট থাকে তাহলে ডার্ক রুম হলেও সেক্ষেত্রে সমস্যা হয় না। তারপর হচ্ছে রুমের লোকেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। রুমস হচ্ছে কি অন দ্য নর্থ সাইড হচ্ছে রিমেন রিলেটিভলি কুলার হবে ডিউরিং হচ্ছে উইন্টার, আর ব্রাইট কালার হচ্ছে কি ইন দিস রুম আর প্রিফারেবল, অর্থাৎ এই সকল রুমে হচ্ছে কি ব্রাইট কালারটা বেশি প্রেফার করে। তারপরে হচ্ছে ওয়ালস, সিলিং অ্যান্ড হচ্ছে ফ্লোর, এক্ষেত্রে আসলে রং কি রং আসলে বিবেচনায় আনতে হবে সেটা হচ্ছে প্রথমে দেখেন বলছে যে কালার শুড বি চুজেন ইন হারমোনি উইথ দ্য ওয়ালস, সিলিং অ্যান্ড ফ্লোর। ইফ দ্য ওয়ালস আর পেইন্টেড হচ্ছে লাইট কালার, দ্য সিলিং কালার ক্যান বি ব্রাইট ফর বেটার ইফেক্ট, অর্থাৎ ওয়ালের কালার যদি হালকা হয় তাহলে সিলিং এর কালারটা অবশ্যই কি করা উচিত, গাঢ় করা উচিত, সেক্ষেত্রে কম্বিনেশনটা ভালো হয়। তারপরে হচ্ছে দেয়ালে ব্যবহৃত বিভিন্ন ধরনের রঙের উপাদান, কি ধরনের রং ব্যবহার করা হয় এটা আমি ছোট করে দিয়ে দিছি, এটা আপনারা জেনে রাখতে পারেন, নাম আসতে পারে সেক্ষেত্রে, যেমন প্লাস্টিক পেইন্ট কি, এনামেল পেইন্ট কি, ঠিক আছে। তারপরে হচ্ছে কয়েক ধরনের আসলে পেইন্ট আছে, প্লাস্টিক পেইন্ট, এনামেল পেইন্ট, তাছাড়া আছে হচ্ছে সিমেন্ট পেইন্ট আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে সিলিকেট পেইন্ট আছে, তারপরে হচ্ছে কি সিনথেটিক রাবার পেইন্ট আছে, ঠিক আছে। এই নামগুলো এবং এটার ডিটেলসগুলো আপনারা জানতে পারেন যদি আসে আর কি, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট, এগুলো একটু ডিটেলস জেনে যাবেন। তারপরে কি বলছে দেখেন, আর হচ্ছে আরো কিছু দেয়ালে ব্যবহৃত পেইন্ট আছে, যেমন হোয়াইট ওয়াশিং, যেটা চুন লাগানো যেটাকে বলে সেটাকে বোঝানো হয়েছে। তারপরে হচ্ছে কি অ্যাপক্সি পেইন্ট আছে, তারপরে হচ্ছে ভার্নিশ পেইন্ট আছে, তারপরে ওয়েল পেইন্ট, আমরা অনেক নাম শুনেছি ওয়েল পেইন্ট ইজ ওয়াইডলি ইউজড করা হয় লঙ্গার টু ড্রাই এর ক্ষেত্রে। আর একটা যেটা আছে অ্যাপ্লিকেশন পেইন্ট প্রসেস, ঠিক আছে। তো মোটামুটি এই ধরনের পেইন্টগুলো সম্পর্কে একটু ডিটেলস আপনারা জানবেন, অনেক সময় দেখা যায় যে এটার ভিতর থেকে আসলে কোশ্চেন আসতে পারে। তারপরে হচ্ছে দেখেন ইউজ অফ সোলার এনার্জি অ্যাট হোম। তো সোলার এনার্জি বর্তমানে যেহেতু আমরা পরিবেশ ভারসাম্য যাতে জানি জলবায়ুর ক্ষতি না হয়, তো এই কারণে আমরা হচ্ছে সোলার এনার্জির দিকে আসলে যাচ্ছি। তো এইটা সম্পর্কে একটু ধারণা আসলে আপনাদের থাকা উচিত। তো সোলার এনার্জি সম্পর্কে আসলে কেন প্রয়োজন সেটা আসলে আমরা সবাই জানি, সোলার এনার্জি কেন প্রয়োজন, আসলে পরিবেশ দূষণ থেকে রক্ষা করার জন্য। এটা হচ্ছে রিডিং পড়বেন, মোটামুটি রিডিং পড়লে আপনারা পারবেন। তারপরে হচ্ছে আসলে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে দেখেন অনেক ক্ষেত্রে হচ্ছে সোলার এনার্জি ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে আপনার হচ্ছে কেমন খরচ হয় সেটা এখানে দেয়া আছে। দেখেন ইচ ইউজার পেজ হচ্ছে ইনিশিয়াল অ্যামাউন্ট হচ্ছে 4,500 টাকা টু অ্যাকোয়ার দ্য প্যানেল, দ্য সিস্টেম লাস্ট ফর 20 ইয়ার্স। এগুলো আসলে 20 বছরের মতো আপনি ব্যবহার করতে পারবেন। এ ব্যাটারি ইজ রিকোয়ার্ড টু অপারেট দ্য সিস্টেম। তারপরে দ্য ইউজার পেজ আপ টু 750 টাকা মান্থলি, সেক্ষেত্রে আপনাকে 750 টাকা হচ্ছে ইনস্টলমেন্ট ভরতে হবে প্রতি মাসে। ম্যাক্সিমাম হচ্ছে কত মাস, 36 মান্থ, অর্থাৎ 3 বছর আর কি। এবার অ্যাডভান্টেজ কি এটা আমরা মোটামুটি জানি সবাই, সোলার এনার্জির অ্যাডভান্টেজ কি, মেইন কথাই হচ্ছে পরিবেশ সুরক্ষা।
তারপরে হচ্ছে দেখেন লাস্ট যেগুলো আপনার জানার দরকার সেটা হচ্ছে কি আসবাবপত্র বিষয়ের বিন্যাসের হচ্ছে লক্ষণীয় বিষয়। আসবাবপত্র যে বিন্যাসের ক্ষেত্রে আসলে কি কি বিষয় আমাদের লক্ষ্য রাখা উচিত। প্রথমে হচ্ছে কি দেখেন নিট অ্যারেঞ্জমেন্ট। নিট অ্যারেঞ্জমেন্টগুলো কি কি, অর্থাৎ অ্যারেঞ্জমেন্টটা যেন সঠিক হয়। অর্থাৎ দেখা গেল যে আপনি এক এক জায়গায় হচ্ছে এক একটা ফার্নিচার আপনি বসালেন, সেক্ষেত্রে হাঁটা চলাফেরার অসুবিধা হয়, সেক্ষেত্রে ফার্নিচারের অ্যারেঞ্জমেন্টটা খুব ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। তারপরে হচ্ছে ইজি অফ ইউজ, অর্থাৎ এর যেন ফার্নিচারের ব্যবহারটা যেন সঠিক হয়, ঠিক আছে, এটা হচ্ছে বা ইজি হয়, এটা আসলে আমাদের বিবেচনা করা উচিত। যেমন হচ্ছে দেখেন while arranging furniture the practical use of the room must be হচ্ছে considered হচ্ছে each room requires হচ্ছে furniture arrangement according to its use। এটার ইউজ উপরে ডিপেন্ড করে হচ্ছে ফার্নিচার আপনাকে সেট করতে হবে। যেমন ড্রয়িং রুমের হচ্ছে কি বসার জন্য সোফা থাকতে পারে, তারপরে হচ্ছে হসপিটালিটির জন্য যেটা মানে এনজয়মেন্টের জন্য এটা, তারপরে বেডরুমের ক্ষেত্রে কি আপনার কমফোর্টের জন্য হচ্ছে আপনার খাট, এ ধরনের বিষয় থাকবে যাতে যেন ইজি অফ ইউজ হয়। তারপরে ইজি অফ মুভমেন্টটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ মুভমেন্ট যেন সহজে করা যায়, এই জন্য আসবাবপত্র বিন্যাসের ক্ষেত্রে এটা আপনাকে খুবই ইম্পর্টেন্ট। তারপরে গ্রুপিং, অর্থাৎ যখন হচ্ছে আপনি সবাই মিলে একসাথে বসবেন, তো সেজন্য হচ্ছে আপনার এই ধরনের ক্ষেত্রে হচ্ছে ফার্নিচারগুলোও হচ্ছে একত্রিত থাকাটা ইম্পর্টেন্ট বিশেষ করে, ঠিক আছে। এই দিকগুলো হচ্ছে আপনাকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যেমন দেখেন আবার কি বুক সেলফ, যেমন কিপিং রাখা উচিত হচ্ছে একটা বুক সেলফ নিয়ার দ্য স্টাডি টেবিল, অর্থাৎ বুক সেলফটা যদি স্টাডি টেবিলের পাশে থাকে তাহলে কি আপনার পড়তে বসলে এটা সুবিধাজনক হবে, ঠিক আছে। যে আবার দেখেন কিপিং আর রেফ্রিজারেটর অর মিট সেফ নিয়ার দ্য ডাইনিং টেবিল ফ্যাসিলিটিস সার্ভিং ফুড, ঠিক আছে। অর্থাৎ রেফ্রিজারেটর যদি আপনার ডাইনিং টেবিলের পাশে থাকে সেটা আপনার আর কি কাজে আসে, মানে ভালো হয়, কাজ সহজ হয়ে যায়। তারপরে স্ট্যাবিলিটি উইথ আর্কিটেকচার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে সুইটেবিলিটি উইথ হচ্ছে আর্কিটেকচার, অর্থাৎ আপনার আর্কিটেক্ট অনুযায়ী ঘরের বিন্যাস অনুযায়ী হচ্ছে সুইটেবল ফার্নিচার হচ্ছে আপনাকে সেট করতে হবে। তারপর হচ্ছে ইকোনমি অফ স্পেস, ঠিক আছে, অর্থাৎ স্পেস থাকতে হবে। আর হচ্ছে এবার দেখেন বিউটি, অর্থাৎ ফার্নিচারের হচ্ছে অ্যারেঞ্জমেন্টে হচ্ছে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথমে হচ্ছে প্রপোর্শন, অর্থাৎ সমানুপাত, ব্যালেন্স, সামঞ্জস্য, রিদম, এমফাসিস, অর্থাৎ প্রাধান্য, সমানুপাত, সমতা, সামঞ্জস্য, ছন্দ এবং প্রাধান্য, এই বিষয়টা, ঠিক আছে। তো আসবাবপত্র বিন্যাসের ক্ষেত্রে হচ্ছে এই বিষয়গুলো আপনাদেরকে জানা ইম্পর্টেন্ট। কি প্রপোর্শনে হচ্ছে আপনাদের আসবাবপত্র বিন্যাস করতে হবে, ব্যালেন্সটা, ভারসাম্যটা কি, ভারসাম্য আসলে থাকাটা উচিত, ঠিক আছে। তারপরে হচ্ছে এক্ষেত্রে দুই ধরনের আপনার ভারসাম্য আছে, একটা হচ্ছে ফর্মাল ব্যালেন্স আর একটা হচ্ছে ইনফর্মাল ব্যালেন্স। ফর্মাল ব্যালেন্সের মধ্যে কি, যেমন ধরেন আপনি উভয় পাশে যদি একসাথে আপনার ধরেন সোফা সেট করেন সেটা হচ্ছে ফর্মাল ব্যালেন্স। আর ইনফর্মাল ব্যালেন্স হচ্ছে যে আপনি এক পাশে যদি ভারী আসবাবপত্র রাখেন আর এক পাশে ছোট ছোট আসবাবপত্র আপনি চাইলে রাখতে পারেন। তারপরে হারমোনি, অর্থাৎ মিল রাখা, প্রত্যেকটা অনুযায়ী আসবাবপত্রের মধ্যে হচ্ছে একটা হারমোনি আর কি রাখা। এক পাশে ধরেন যদি আপনি বেড রাখেন তাহলে আরেক পাশে আপনার এই অনুযায়ী আসলে জিনিসগুলো আর কি সেট করাটা আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্লেসিং ফার্নিচার নট অনলি অ্যালং ওয়ালস বাট সামটাইমস ইন দ্য সেন্টার ক্রিয়েটস হারমোনি, অনেক সময় সেন্টারে কিছু থাকলেও হচ্ছে কি হারমোনি ক্রিয়েট করে, ঠিক আছে। তারপর হচ্ছে রিদম, এটা ইম্পর্টেন্ট, এটা আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে এমফাসিস, অর্থাৎ এই পাঁচটা বিষয়ে হচ্ছে আপনারা পড়ে ফেলবেন। তারপর হচ্ছে কি আসবাবপত্রের যত্ন, রক্ষণাবেক্ষণ, ঠিক আছে, কিভাবে আপনি হচ্ছে আসবাবপত্র যত্ন নেবেন যাতে জানি রিমুভিং স্টেন্স, দাগ না পড়ে, ভার্নিশিং হচ্ছে ভার্নিশ করা রেগুলার, তারপর হচ্ছে রিপেইন্টিং, বারবার হচ্ছে পেইন্ট করা, ঠিক আছে, 1 বছর বা 2 বছর পর পর, সেক্ষেত্রে বিশেষ করে 1 বছর পর পর হচ্ছে পেইন্ট করাটা খুবই ইম্পর্টেন্ট, রিপেইন্ট করা। তারপরে হ্যান্ডেলিং অ্যান্ড হচ্ছে মুভিং, যাতে জানি আসবাবপত্র হ্যান্ডেলিং করা, মুভ করা সহজ হয় সেদিকে হচ্ছে খেয়াল রাখা। তারপরে হচ্ছে প্রিপারেশন অ্যান্ড কশন, বিভিন্ন ধরনের প্রিপারেশন এটা নেওয়া। তারপরে হচ্ছে ক্লিনিং,
অর্থাৎ কিভাবে ক্লিন করতে হবে, উড ফার্নিচারগুলো কিভাবে ক্লিন করবেন, অন্যান্য ফার্নিচারগুলো কিভাবে আসলে ক্লিন করা সেই দিকে হচ্ছে যত্ন নেওয়া। তারপর হচ্ছে ক্লিনিং কার্ভ এরিয়াগুলো কিভাবে ক্লিন করবেন। তারপর হচ্ছে রিপেয়ার্স, যদি আসবাবপত্রে কোনো রিপেয়ার করা লাগে তাহলে রিপেয়ার করা, এই জিনিসগুলা। তারপর হচ্ছে উডেন ফার্নিচারের আমি এখানে কিছু আমি হচ্ছে ডিটেলস দিছি, সেগুলো হচ্ছে আপনারা অবশ্যই এগুলা ইন ডিটেলস আর কি শিখে ফেলবেন। যেমন উডেন ফার্নিচারগুলোর ক্ষেত্রে আপনারা কিভাবে পরিষ্কার করবেন, এক্ষেত্রে হচ্ছে আপনারা দেখা যাবে যে কি বলে পানি ব্যবহার না করা ভালো, হালকা পশমের উল দিয়ে যদি আপনি পরিষ্কার করেন, তো সেইটা হচ্ছে উডেন ফার্নিচারের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্যাম্বু অ্যান্ড ক্যান ফার্নিচার, ঠিক আছে, বাঁশ বেতের ফার্নিচারগুলো আপনি কিভাবে হচ্ছে যত্ন নেবেন সেখানে ইন ডিটেলস আমি এখানে দিয়ে রাখছি। এগুলো হচ্ছে রিডিং পড়ে, এগুলো এমসিকিউ এর জন্য আসলে খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমসিকিউতে দেখা যাবে যে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কিভাবে আপনি এই ধরনের ফার্নিচার আর কি মানে যত্ন রাখবেন বা রক্ষণাবেক্ষণ করবেন। তারপর হচ্ছে গ্লাস ফার্নিচার, অর্থাৎ কাচের যদি ফার্নিচার থাকে সেগুলোর ক্ষেত্রে আপনাকে কি আসলে করতে হবে, করণীয় কি, সেগুলো হচ্ছে এখানে দেয়া আছে। তারপর হচ্ছে কি প্লাস্টিকের ফার্নিচার, আমরা যদি প্লাস্টিকের ফার্নিচারও যদি ব্যবহার করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি কি বিষয় করণীয়, সেটা হচ্ছে আপনারা এটার রিডিং করলে মোটামুটি পারবেন। তারপর হচ্ছে স্টিল ফার্নিচার, তারপরে হচ্ছে কি ফ্যাব্রিক এবং ফোম ফার্নিচার, ঠিক আছে। স্টিল ফার্নিচারগুলো কিভাবে পরিষ্কার করবেন, ফ্যাব্রিক এবং ফোম ফার্নিচারগুলোর ক্ষেত্রেও আপনাদের আসলে কি কি বিষয় বিবেচনা আনা উচিত, এখানে আমি ডিটেলস আর কি দিয়ে দিছি। তারপর হচ্ছে কার্টেন্স অ্যান্ড হচ্ছে ড্র্যাপস, অর্থাৎ পর্দার ক্ষেত্রে হচ্ছে কি 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 ধরনের পর্দা ব্যবহার করবেন এবং কিভাবে পরিষ্কার করবেন সে বিষয়গুলো এখানে ডিটেলস দেওয়া আছে। তারপরে কি আছে, কার্পেটস অ্যান্ড ফ্লোর হচ্ছে কভারিং, কার্পেট এবং ফ্লোর হচ্ছে ব্যবহার যেহেতু আমরা অনেকেই করে থাকি, তো এটা আসলে কিভাবে আসলে যত্ন নিতে হবে এবং এটার বিষয় এখানে ডিটেলস আর কি আছে, তো আপনারা সবাই এই বিষয়টা আর কি দেখবেন। তারপরে হচ্ছে কি বলা আছে, ওয়াল ডেকোরেশন, অর্থাৎ ওয়ালের ক্ষেত্রে আপনি কি ধরনের ডেকোরেশন মেনটেন করবেন এবং কোন ছবিটা আসলে কোন পাশে আসলে দেওয়া উচিত। তারপরে হচ্ছে পেন্টিংগুলা এক পাশে থাকা, ফ্যামিলি ফটোগুলা এক পাশে থাকা, ঠিক আছে। তারপরে হচ্ছে টেরাকোটা যদি ইউজ করেন, ন্যাচারাল, তারপরে হচ্ছে সিনস ক্লকস এগুলো যদি ইউজ করেন, ঠিক আছে, এগুলোতে হচ্ছে ওয়াল ডেকোরেশন আরো সুন্দর হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে ওয়াল ডেকোরেশনটা আপনারা দেখবেন। ফ্লাওয়ার ডেকোরেশন, ফ্লাওয়ারটা আসলে এটাও ইম্পর্টেন্ট, ফ্লাওয়ার কি ধরনের ফ্লাওয়ারের বিন্যাস থাকা উচিত এটা, ঠিক আছে। যেমন লং স্টেম ফ্লাওয়ারগুলো হচ্ছে আপনি টল ভ্যাসেল মানে বড় ভ্যাসেলগুলোতে রাখবেন, স্মল ফ্লাওয়ারগুলো হচ্ছে স্মল ভ্যাসেলসে রাখবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনারা হচ্ছে মোটামুটি আমি ডিটেলস দিছি, আপনারা আর কি ডিটেলসগুলো আর কি পড়বেন। তো মোটামুটি এখানেই হচ্ছে আপনাদের মোটামুটি ইন ডিটেলস হচ্ছে শেষ। তো এখানে কিছু স্যাম্পল কোশ্চেন আমি রেখেছি আপনাদের জন্য, আপনারা আগে বলছিলেন যে স্যাম্পল কোশ্চেন আসলে কি কি ধরনের হতে পারে, এগুলোর জন্য আমি হচ্ছে একটু ডিটেলস আপনাদের সাথে বলি। তো আমি 3টা কোশ্চেন আসলে দিয়েছি, দেখেন হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ওয়ে টু ক্লিন হচ্ছে উডেন ফার্নিচার, অর্থাৎ উডেন ফার্নিচারগুলা ক্লিন করার জন্য আসলে কারেক্ট ওয়েটা কি। ইউজিং আ ওয়েট ক্লথ অর টাওয়েল রেগুলারলি, ভেজা ক্লথ এবং টাওয়েল ব্যবহার করা রেগুলারলি জরুরি। ক্লিনিং উইথ ড্রাই ক্লথ অ্যান্ড ফিদার ডাস্টার অ্যান্ড অ্যাভয়েডিং করতে হবে ওয়েট ম্যাটেরিয়ালস, ঠিক আছে। ক্লিনিং করতে হবে ড্রাই ক্লথ দিয়ে এবং ফিদার দিয়ে, পালক দিয়ে, নাকি হচ্ছে এবং অ্যাভয়েড করতে হবে কি ওয়েট ম্যাটেরিয়াল, ভেজা ম্যাটেরিয়াল দ্বারা। অ্যাপ্লাইং করতে হবে স্ট্রং ডিটারজেন্ট ডেইলি, আমরা কি প্রতিদিন স্ট্রং ডিটারজেন্টস ব্যবহার করে উড ফার্নিচার পরিষ্কার করব, নাকি মুভিং ফার্নিচার ফ্রিকুয়েন্টলি উইথ আ ফোর্স টু রিমুভ ডার্টস, ঠিক আছে। তো এটার অ্যান্সার হচ্ছে কি বি, অর্থাৎ ক্লিনিং উইথ আ ড্রাই ক্লথ অর ফিদার ডাস্টার অ্যান্ড অ্যাভয়েডিং হচ্ছে ওয়েট ম্যাটেরিয়ালস, ওকে। তারপর দেখেন কি বলছে, অ্যাকর্ডিং টু আরবান রেগুলেশন হোয়াট ইজ ম্যান্ডেটরি ওয়েন কনস্ট্রাক্টিং আ বিল্ডিং প্লট। তো বিল্ডিং মাস্ট বি painted white, keeping open space around the building, ঠিক আছে, setback area, নাকি building should have more than 5 floors and no windows on other side। এখানে কি হবে, অ্যান্সারটা হচ্ছে দেখেন বি, অর্থাৎ কিপিং ওপেন স্পেস অ্যারাউন্ড দ্য বিল্ডিংস কি বিল্ডিং সেটব্যাক এরিয়া। আর থার্ড যেটা আছে দেখেন, which direction is preferred for
প্লেসিং দ্য ফ্রন্ট অফ হাউস টু গেট অ্যাডিকুয়েট সানলাইট অ্যান্ড ভেন্টিলেশন। কোন ডিরেকশনটা হলে ভালো, এটা আমি অনেকবারই বলেছি, আপনাদের এতক্ষণে তো পারার কথা। তো এটার অ্যান্সার হবে কি সাউথ অর ইস্ট, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য, ধন্যবাদ।